Okay, so officially this is our lecture 15. আমরা লেকচার 15টি আজকে করব and I will take a makeup class today. যদি আজকে আমি একটা টাইম দিব সন্ধ্যার সময়, যদি আপনারা ফ্রি থাকেন আমি ওই সময় হচ্ছে একটা মেকআপ ক্লাস নিব। আমারও সমস্যা থাকতে পারে যদি আমি কোন somehow আমি শিওর না একটা মিটিং আছে, আমি মিটিংটা কখন পড়বে সেটা যদি পড়ে তাহলে হয়তো আমি টাইমটা পোস্টপোন করে নেব, বিকজ নেক্সট উইকে 16 ডিসেম্বর একটা ছুটি আছে, ওই দিন আমি মেকআপ ক্লাস নিতে পারবো চাইলে। সেই জন্য আমি একটু রিল্যাক্টেড আছি যে আমি এই যে ক্লাসটা মিস করেছি সেটা হয়তো আমি ওই দিন নিয়ে নিব। ওকে, সো আজকে আমি যদি আপনার হচ্ছে গিয়ে 6:30 থেকে টাইম দিই, আপনারা কি ক্লাস করতে পারবেন 6:30 to 8 এরকম টাইমে? কারো কোনো প্রবলেম আছে? 6:30 না দিয়ে 7:30 দিলে ভালো হয়, কারণ মাঝখানে ম্যাম এশার নামাজ টাইমটা থাকে 7টা। এক্স্যাক্টলি আপনারা কি মানে ওই টাইমে নামাজ পড়েন? আমি আমি এই জন্যই জিজ্ঞাসা করলাম। আজান ইয়েস দিলেই ম্যাম, নামাজ। তো 7:30 দিলে হচ্ছে ম্যাম সবার জন্য সুবিধা হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটা একটা টাইম ধরে নিলাম, হুইচ ইজ 7:30। যদি আমি আজকে ক্লাসটি 7:30 to 9 আমি হচ্ছে গিয়ে একটা ক্লাস নিব মেকআপ। এটা আমি ইফ বলছি, মানে এটা কনফার্ম না, আমি এটা আপনাদের হচ্ছে গিয়ে গুগল ক্লাসরুমে পোস্টই দিব যদি আমি ক্লাসটা নেই। হুম, এবং আমি যদি ক্লাসটা নিই আমি পোস্টটা বিকাল 5টার মধ্যে করে ফেলবো, মানে পোস্ট দিব ক্লাস লিংক সহ। যদি আমি আগে থেকে বলছি যদি দেখেন বিকাল 5টার মধ্যে কোনো লিংক নাই, which means there will be no class for today। এই ক্লাসটা তখন নেক্সট উইকে যে ওই যে বললাম 16ই ডিসেম্বরে আমাদের যে ছুটিটা আছে, এটা মনে হয় ওয়েডনেসডে পড়বে, ওয়েডনেসডেতে আমি তখন মেকআপ ক্লাসটা নিব আপনাদের। ওকে, আদারওয়াইজ আজকে 7:30। এবং আবারও বলছি সিআর কেও নক করা দরকার নেই, আমি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি, আমি উইদিন 5 আপনাদেরকে এটার ব্যাপারে গুগল ক্লাসরুমে পোস্ট দেবো, সো ইউ উইল গেট এন ইমেইল ফর দ্যাট পারপাস। সো ইফ ইউ ডোন্ট গেট দ্য ইমেইল or any kind of notification, then consider that there will be no class for today. But if there is a class link and email, then consider it yes, there is a class. Okay, so I want to say something about the midterm assignment and midterm viva. Already I uploaded your marks. I mean, you know, we have to, we all faculty members have to submit your marks in a software format. So আমি হচ্ছে এটা ইনস্ট্যান্ট করি, মানে আমি যখন ক্লাস নেই, ইভেন আমি ওটাতে মিড টার্ম পর্যন্ত আপনাদের অ্যাটেন্ডেন্সের মার্কসও দিয়ে রেখেছি, আমি এগুলো ইনস্ট্যান্ট ইনপুটটা দেই। সো ওখানে আমি যখন আপনাদের যেদিন ভাইভা নিয়ে শেষ করেছি ওই দিনই আমি ওই সফটওয়্যারে আপনাদের ভাইভার মার্কসটা ইনপুট দিয়ে রেখেছি। এই যে 67 স্টুডেন্টস, ইয়েস আমি 67 স্টুডেন্টস এরই ভাইভার মার্কসে ইনপুট ওখানে দিয়েছি। এখন হচ্ছে গিয়ে বাকি ছিল মিড টার্ম অ্যাসাইনমেন্টের মার্কস। সো অ্যাসাইনমেন্টের মার্কসটা আমি হচ্ছে গিয়ে আপনার এটা এই যে মার্কস দিয়েছে আপনাদের এটার সাথে অ্যাডজাস্ট করে একবারে হয়তো আউট অফ 30 কত পেয়েছেন ওটা আমি দিব। ওটা এখন ওখানে দেওয়া নাই। আপনারা আপাতত আপনাদের অ্যাসাইনমেন্টের মার্কসটা জানেন। ধরে নেন আমি পরে হচ্ছে অ্যাসাইনমেন্টের মার্কস তো এমনি আমার কাছে ম্যানুয়ালি রাখা আছে এক জায়গায়, তো ওখানে আমি দেখলাম যে অলমোস্ট সেম আপনাদের অ্যাটেন্ডেন্সের মার্কস আর সরি মাই মিস্টেক, অ্যাসাইনমেন্টের মার্কস আর হচ্ছে গিয়ে অ্যাসাইনমেন্টের মার্কস সেম বলতে বুঝেছি। সাপোজ কেউ যদি 11 পেয়েছে, আমি দেখেছি হয়তো ভাইভাতে পেয়েছে 10.5, এরকম কাছাকাছি মার্কস। খুব যে ভ্যারিয়েশন হয় এরকম না, কারণ দেখা যায় কি যে অ্যাসাইনমেন্টে খারাপ করে তার তো ওরকম টপিক সম্পর্কে আইডিয়াও থাকে না, সে ভাইভাতেও খারাপই করেছে। তো ধরে নিতে পারেন যে 11 যে পেয়েছেন তার মার্কস হয়তো 22 বা 22.5 এরকম মার্কস আসবে। আর আমি আপনাদের সাথে 65 মার্কস ডিসক্লোজ করে দিব, সেটা আমি করে হচ্ছে ফাইনালের আগে আগে 65 মার্কস সহ আমি এটা একটা মার্কস দিয়ে দিই। আমাকে বোঝাতে পেরেছি? সো ভাইভা তো অলরেডি মার্কস পেয়ে গেছেন, ওটা তো ইনস্ট্যান্ট দেওয়া। সো বুঝে নেন যে এখন যা মার্কস আছে এটার অ্যাকচুয়ালি ডাবল আপনার হচ্ছে মিডের মার্কস এরকম। ওকে, সো এটা ছিল বিষয়। দেন হচ্ছে গিয়ে আসি, আচ্ছা আরেকটা কি জানি বলতে যাচ্ছিলাম। আচ্ছা, এটা গেল হচ্ছে কি ভাইবার অ্যাসাইনমেন্টের ব্যাপারে। 65 মার্কস আমি হচ্ছে কি 65 মার্কস ওটা দিবই, এটা আমি ক্লাস টেস্টের মার্কসও হয়তো এই উইকের মধ্যে আপনাদের দিয়ে দিব। সো ক্লাস টেস্ট, এদিক থেকে ভাইবার মার্কস দেওয়া আছে, অ্যাসাইনমেন্ট এটা আমার চলে গেল। হাফ অ্যাটেন্ডেন্সের মার্কস আছে, হাফ অ্যাটেন্ডেন্স বলতে আমি বুঝাচ্ছি আপ টু মিড টার্ম পর্যন্ত অ্যাটেন্ডেন্সের মার্কস অলরেডি ইনপুট দেওয়া আছে আপনাদের সফটওয়্যারে, ওটা করেছি। আর হচ্ছে গিয়ে এদিক থেকে আমাদের হচ্ছে কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট আসছে, সো সেখান থেকে আমাদের কিন্তু যে ইন্ডিভিজুয়াল যে
সরি ইন্ডিভিজুয়াল যে প্রেজেন্টেশন আছে সেটার মার্কসটা কিন্তু আমরা এখান থেকে না, আমি বলেছিলাম যে আমাদের গ্রুপ প্রেজেন্টেশন বলে একটা বিষয়, গ্রুপ ওয়ার্ক বা একটা প্রেজেন্টেশন বা অ্যাসাইনমেন্ট দিতে বলে, সেটার মার্কস হচ্ছে কি আমাদের কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট থেকে আসা শুরু করবে। সো কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টের ব্যাপারে কেয়ারফুল থাকবেন, যখন যেভাবে বলবো সেভাবে সাবমিট করতে থাকবেন। এই এইভাবে হচ্ছে কি আমাদের কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টে আমরা মার্কসটা পাবেন আপনি আপনার কাজ ওয়াইজ। এবার আসি ফাইনালি, সেটা হচ্ছে কি ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশনের জন্য একটা অ্যানাউন্সমেন্ট আছে অ্যাবাউট দ্য ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশন। আমি মনে হয় আপনাদের সাথে প্রেজি প্রেজেন্টেশনটাকে এই জন্য ইন্ট্রোডিউসও করেছে যে কি হাউ টু ক্রিয়েট এ 3D প্রেজেন্টেশন, অর অ্যাকচুয়ালি যেটাকে খুব লাইভলি একটা প্রেজেন্টেশন মনে হয়, দ্যাট ইজ প্রেজি প্রেজেন্টেশন। সেটা নিয়ে কিন্তু আমি আপনাদেরকে একটা আইডিয়া দিয়েছি এবং একটা সেশনও আমি এটার উপরে কন্ডাক্ট করেছি। সো নেক্সট থার্সডে হুইচ মিনস 17 তারিখ, 17 তারিখের মধ্যে আমাকে হচ্ছে টপিক জমা দিতে হবে আপনি কিসের উপরে প্রেজেন্টেশনটা মেক করতে চান। এবং অবশ্যই এখানে একটা ম্যান্ডেটরি থিং আমি বলে দিব, সেটা হচ্ছে কি ভিডিও প্রেজেন্টেশন হবে। আমার কোর্সের জন্য প্রেজেন্টেশনটা হবে হচ্ছে কি ভিডিও প্রেজেন্টেশন, which means আপনি টাইম ফ্রেমও দিয়ে দিব, হাইয়েস্ট হয়তো 5 মিনিটস হবে সেই ভিডিও প্রেজেন্টেশনটা। আপনি আপনার বাসায় বসে যেই টপিকটা সিলেক্ট করবেন, আমাকে টপিক সাবমিট করবেন, আমি সেই টপিকে গুগল ক্লাসরুমে যে এরকম একটা ফোল্ডার ওপেন হবে এবং সবার নামের পাশে আপনারা আমি কোশ্চেনের মতো একটা ফোল্ডার অ্যাকচুয়ালি ফার্স্টে আপলোড করব, যেখানে আপনারা আপনাদের টপিকটা হচ্ছে গিয়ে দিয়ে দিবেন, সো দ্যাট ওই টপিকটার উপরে বেসিস করে আপনি হচ্ছেন গিয়ে ভিডিও প্রেজেন্টেশন মেক করবেন। এবং ভিডিও প্রেজেন্টেশনে যদি এমন হয় যে ভিডিও প্রেজেন্টেশন মেক করবেন এবং ভিডিও প্রেজেন্টেশনে যদি এমন হয় যে নয়েজ চলে আসে, মানে এই যে এর কোন কোন বেসিসে মার্কিং আমি করব সেটা বলে দেবো। এবার আসি ভিডিও প্রেজেন্টেশনটা কি। ভিডিও প্রেজেন্টেশনটা হচ্ছে আমি এমন হতে পারে যে যেখানে একটা ভিডিও যাচ্ছে, যেখানে আপনি একটা অবভিয়াসলি একটা ব্যাকগ্রাউন্ডের সামনে দাঁড়িয়ে কথা বলছেন এই টপিকটা নিয়ে, দ্যাট কুড বি এ ভিডিও প্রেজেন্টেশন। অর আমি প্রেজেন্টেশনে যেভাবে দেখেছি যে স্লাইডটা যাচ্ছে ইন ব্যাকগ্রাউন্ড, আমাকে দেখা যাচ্ছে, ওখানে আমি প্রেজেন্টেশন দিয়ে যাচ্ছি। সে ফর এক্সাম্পল আমি ডিক্টেটরশিপ নিয়ে কথা বলছি, তো ডিক্টেটরশিপ নিয়ে বলছি এন্ড আমার আমার স্লাইডটা যাচ্ছে, প্রেজেন্টেশন হচ্ছে, দ্যাটস এ ভিডিও প্রেজেন্টেশন। অর এমনও হতে পারে অনেকে আছেন যে ফেস দেখাতে ইন্টারেস্টেড না। এখন এখানে আমি একটু বলে নিই, আপনি যে ভিডিও প্রেজেন্টেশন পাঠাবেন এটা একমাত্র আমি দেখবো, এটা আপনি আমি ছাড়া কোনো কেউ কেউ দেখবে না। সো এখানে আসলে ফেস টু মানে আমি ভিডিওতে থাকবো না, এটা আমি আসলে একসেপ্ট করতে চাচ্ছি না। তারপরও এক্সট্রিম কেস হতে পারে, এটা আমি বলেছি খুব এক্সট্রিম কেসে, কিন্তু সেই ক্ষেত্রে আপনার মার্কস কম্পেনসেশন থাকবে। সেই ক্ষেত্রে আপনি যদি মনে করেন তাহলে জাস্ট আপনার স্লাইড গেল, আপনার আপনার ভয়েস আসলো, আপনি ভিডিও আপনাকে ফেস দেখা যাচ্ছে না, এভাবে আপনি ভিডিও প্রেজেন্টেশন মেক করবেন। সো এভাবে আপনি আমাদের কোর্সের জন্য ভিডিও প্রেজেন্টেশনটা মেক করতে হবে। তো আপাতত টপিক চিন্তা করতে থাকেন, টপিকটা হবে হচ্ছে গিয়ে এই পর্যন্ত আমরা যা পড়ে আসছি কম্পারেটিভ গভর্নমেন্টের যে কোনো একটা বিষয়ের উপর আপনি প্রেজেন্টেশন দিতে পারেন, সেটা মিড টার্মের টপিকও হতে পারে, ফাইনাল টার্মের টপিকও হতে পারে। ম্যাম, এই প্রেজেন্টেশনটা পেজ ওটাতে তো শুধু মানে ল্যাপটপ অথবা পিসির মাধ্যমে মেক করা যায় না? আমি এটা নিয়ে আমার একটু আমি যতদূর জানতাম ইয়েস ল্যাপটপ লাগে। আচ্ছা আমি একটু চেক করতে থাকি, আপনি আমি কথা বলতে দিই। আমি একটা ভিডিও প্লে করছি, আপনারা কি এটা দেখতে পাচ্ছেন? জি ম্যাম। ম্যাম দেখতে পাচ্ছি। কি ভয়েসটা শোনা যাচ্ছিল? জি ম্যাম, শোনা যাচ্ছে। জি ম্যাম, ভয়েসটাও শোনা আমি আবার যাচ্ছে। একটু প্লে আস্তে করছি, কিন্তু আবার শোনা একটু বলেন যাচ্ছে, ভয়েসটা শোনা যাচ্ছে কিনা। বোঝা যাচ্ছে। শোনা যায় ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ভিডিওটা নিয়েও কথা বলবো। আচ্ছা অ্যান্সারটা দিয়ে নিই। আমি এই জন্যই আগে থেকে অ্যানাউন্সমেন্ট দিচ্ছি, প্রেজি প্রেজেন্টেশন যেহেতু করতে হবে, প্রেজি প্রেজেন্টেশনের জন্য বেটার হচ্ছে গিয়ে আপনার ল্যাপটপ দিয়ে কাজটা করা। আমি যেমন দেখেন লাস্ট ক্লাসে আমি অনেকদিন আসলে মোবাইল ফোনে ক্লাসই নেই না। আমি লাস্ট মনে হয় স্প্রিং এ মোবাইলে 2-1টা ক্লাস নিয়েছি, পরে সবগুলো ক্লাসে এসে ল্যাপটপে নিয়েছি। সো আমি 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 বুঝতে পারছি যে আপনার ডিফিকাল্টিসটা এখানে আমি কিছুটা কম বুঝতে পারবো। তো অনেক ফিচার যে মোবাইলে ইউজ করেছে আমি জানি না। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে হ্যাঁ, প্রেজি মোস্ট প্রবাবলি আপনার মোবাইল ফোনে ইউজ করাটা ডিফিকাল্ট, তবে প্রেজির অ্যাপস আছে।
গুগল প্লে স্টোরে বা অ্যাপ স্টোরে আপনি প্রেজির অ্যাপস পাবেন, সফটওয়্যার যেটাকে আমরা বলি, যেটা দিয়ে আমরা যে গেমস খেলি বা ওরকমই অ্যাপস আছে, সেটা দিয়ে কাজ করা যায়। সেটা দিয়ে ভিডিও প্রেজেন্টেশন মেক করা যায় কিনা আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দ্যাট। আমার এমবিএ এর স্টুডেন্টরা বলেছে করা যায়, বাট আমি নিজে করি নাই, এই জন্য আমি বললাম আমি জানি না। আমি যত কাজ করেছি আমি ল্যাপটপে করেছি। এখন আমি একটু কষ্ট দিই, এখনো যেহেতু আমাদের জন্য অনেক সময় আছে, অনেকটা সময় আছে, আমি আজকে বলছি, হুইচ মিনস আপনি আরো আমাদের যদি ফাইনালের কথা চিন্তা করেন, ফাইনাল অ্যাটলিস্ট আরো তো আমি যতদূর জানি যে জানুয়ারিতে যাবে। হ্যাঁ, তো এখনো আমাদের জন্য 1 মাস সময় আছে। এবং দেখা যায় যে ভিডিও প্রেজেন্টেশনের জন্য তো যে আমাদের তার প্রেজেন্ট করতে হবে না, এখানে ধরা বাঁধা ওই রকম যে মানে একটা ক্লাস আমি নিব তা না, হয়তো দেখা যাবে যে ফাইনালের হয়তো 1 সপ্তাহ আগে সাবমিশনের ডেট আমি দিব। তো আপনার জন্য সময় আছে, আমি ওইটা বলছি 2 উইকস এর মতো টাইম আছে, অ্যাটলিস্ট 2 উইকস। সো আপনাদের একটু বলবো যে একটু আশেপাশেও যদি কারোর ল্যাপটপ থাকে তাদের কাছ থেকে একটু হেল্প নিয়ে, মানে ল্যাপটপটা নিয়ে মানে প্রেজেন্টেশন আপনি স্লাইড গুলো বানালেন, মানে নিজের মতো করে কি কি বলবেন এটা বানালেন, বানালে প্রেজিতে আপনি মেক করে নিলেন, ওনার ল্যাপটপ থেকে জাস্ট মেক করে আমাকে লিঙ্কটা পাঠিয়ে দিবেন। প্রেজিতে তো এরকম, এটা কোনো ইয়া হবে না, জাস্ট একটা লিঙ্ক ক্রিয়েট হয়, এটাও তো মনে হয় জানেন। প্রেজিতে কিন্তু কোনো ফাইল ক্রিয়েট হবে না, একটা লিঙ্ক ক্রিয়েট হবে, যে লিঙ্কটা আমার সাথে শেয়ার করবেন। Am I clear to you? ম্যাম, আমরা যদি ইয়াতে ওই যে পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন মেক করে জান্নাতুল মা, আমি আপনার কথা একদম শুনিনি, মানে কথা একদমই কেটে গেছে, যদি আরেকবার বলতেন কাইন্ডলি। জি ম্যাম, আমরা যদি পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশনের স্লাইডটা আর কি মেক করি তাহলে কি কোনো প্রবলেম হবে ম্যাম? কোনো প্রবলেম নাই, আমি জাস্ট প্রেজির কথা বলছি, যদি প্রেজিতে কাজ করেন তাহলে হচ্ছে কি এটা করতে পারেন। এখন ধরেন জান্নাতুল উনি যেটা করলেন, আমি সবার উদ্দেশ্যেই বলছি, জাস্ট ওনাকে এক্সাম্পল দিই, জান্নাতুল যেটা করলেন যে উনি পাওয়ার পয়েন্টের স্লাইডটা মেক করলেন, করে উনি প্রেজেন্টেশনটা এমন ভাবে দিচ্ছেন যে উনি ওনার মতো করে, যেমন বললাম যে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের সামনে দাঁড়িয়ে উনি ওনার প্রেজেন্টেশন টপিকটা নিয়ে কথা বলছে, যে আমি আজকে এই বিষয়টা নিয়ে মানে টুডে আই এম সাপোজ she is supposed to present about democracy. So সে বললো যে okay fine, I'm Jannatul Mawa, I'm from Green Business School, my ID is this. So today I'm going to present about the democracy. So then the first topic হয়তো maybe what is the difference between democracy and dictatorship. So she is comparing between democracy and dictatorship. After that she talks about, এইভাবেও কিন্তু আপনি যেতে পারেন, ঠিক আছে? সো মানে ওই যে ওটা বললাম যে একটা ভিডিও মেক করা যায়, আমি একটা টপিক নিয়ে আলোচনা করছি খোলামেলা, সেভাবেও আপনি আসতে পারেন। আমি বললেন ম্যাডাম আমার ভিডিওটা শুট করবে কে? বাসায় কাউকে বলবেন যে আপনার মোবাইল ফোনে ক্যামেরা দিয়ে আপনার ভিডিওটা মেক করে নিতে। আচ্ছা, অনেকের কাছে এটাকে একটু মানে অন্যরকম বিষয় মনে হলেও এখন মনে হয় আপনারা অনেকেই জানেন যে বাহিরে যদি আপনি কোনো ইন্টারভিউ দিতে যান, অনেক ক্ষেত্রে ওরা আপনাকে বলবে যে তোমার নিজের একটা টপিকের উপর নিজের একটা ডেমো ভিডিও মেক করে তুমি পাঠাও, এই টপিকটা নিয়ে তুমি কথা বলছো। এটা খুব আমার নিজেরই আমি একবার এরকম একটা ফেস করেছি, সো এরকম বলে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি এইভাবে যদি একটা কোর্সের জন্য আপনারা কষ্ট করে ভিডিও প্রেজেন্টেশন বানান, পরবর্তীতে এটা আপনাকে হেল্প করবে। এবং এখন যেহেতু আমরা অনলাইনে আমরা একটা প্যারা ডাইমেনশনাল শিফটে আসছি, অনলাইনে কিন্তু ভিডিও প্রেজেন্টেশন এটা টোটালি একটা নিউ কনসেপ্ট, এবং এটা অনলাইন এডুকেশনে এটা বেশ ওয়াইডলি ইউজ একটা কনসেপ্ট। এটা বাংলাদেশে হয়তো নিউ, বাট এটা বাংলাদেশের বাইরে এটা বেশ ইউজ হচ্ছে। সো আমি সাজেস্ট করব যে যেভাবেই মেক করেন একটা ভিডিও প্রেজেন্টেশন যাতে হয়, সেটা পাওয়ারপয়েন্ট স্লাইডে আপনার স্লাইড গুলো থাকলো। হ্যাঁ, এটা হতে পারে আপনি হয়তো বলছেন হাতে একটা সেলফোন নিয়ে থাকলো, সেটাতে একটা পর একটা স্লাইড যাচ্ছে, আপনি হয়তো এটা দেখে বলছেন একটু পর পর, কিন্তু মোটামুটি যাতে টপিকটা নিয়ে আপনি ডিসকাস করছেন এরকম একটা হয়। এটার জন্য আপনি কয়েকটা ডেমো শুট করতে পারেন, একটা শুট করলেন হলো না ভালো প্রেজেন্টেশন, আপনি দেখলেন ভালো হয় না, আরেকটা করেন, একটু সুবিধা হচ্ছে এটা। আচ্ছা তাসওয়ার বলেন। ম্যাম, আমরা কি ভিডিও প্রেজেন্টেশন দিব একটা রেকর্ডেড স্পিচ? হ্যাঁ, রেকর্ডেড স্পিচের মতো থাকতে পারে। আর আমি যেটাকে বলছিলাম যে আমি দুটো অপশন বলেছি, একটা বলেছি যে দুটো না, অ্যাকচুয়ালি মেইনলি তিনটা অপশন আসছে এখানে। ফার্স্ট অপশন ছিল যে প্রেজিতে দিতে পারি, প্রেজিতে দিলে সুবিধা হচ্ছে যে প্রেজিতে অটোমেটিক্যালি রেকর্ড করার একটা সুবিধা থাকে,
এবং প্রেজিতে যদি রেকর্ড না করতে পারেন তখন জুম থেকে প্রেজি মিটিংটা অন করে জুমে রেকর্ডটা করে নেবেন, করে ওইটা জাস্ট হচ্ছে গিয়ে যে কোনো একটা ফ্রি ওই যে কাটার এন্ড মার্জার সফটওয়্যার আছে, আমি যেটা করি এই জন্যই বলছি, সেটা দিয়ে কেটে আপনি হচ্ছেন কি একটা ভিডিও প্রেজেন্টেশন বানিয়ে নিতে পারবেন। এখন মনে করলেন যে প্রেজি সাপোর্ট না আপনার পক্ষে পসিবল হয়, ল্যাপটপও নাই আপনার ডেস্কটপও নাই, তখন বলেছে যে এইটার জন্য যেহেতু সময় আছে তাদের কাছ অন্য কারো কাছ থেকে হেল্প নিয়ে একটু কাজ করেন, তারপরেও যদি দেখেন না তাও সম্ভব না, তাহলে আমি বলেছি তাহলে পাওয়ার পয়েন্ট স্লাইডে যান। সেক্ষেত্রে বেটার হচ্ছে কি ওই যে বললাম যেটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের সামনে দাঁড়িয়ে বা একটা মানে মেইন কথা একটা কাম প্লেসে দাঁড়িয়ে আপনি টপিকটা নিয়ে কথা বললেন, কথা বলে প্রেজেন্টেশন দিন, দ্যাটস ইট। কাইন্ড অফ ভিডিও লেকচারের মতো, আমরা ভিডিও লেকচার দেই না? ওইটাতে তো যেটাতে ভিডিও লেকচার দিলে ওইটাতে তো ম্যাম স্লাইডটা শো করতে হলে আবার না, এডিট করতে হ্যাঁ, হবে তো স্লাইড যদি শো না করতে পারেন এত কষ্ট করা দরকার নেই। আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে আমি এটা কনসিডার করব, যদি আপনি ভিডিও প্রেজেন্ট মানে একদম প্রেজিতে না এসে যদি স্লাইড শো করতে চান তাহলে প্রেজিতে যান, আর যদি স্লাইড আপনি না দেখাতে পারেন সেক্ষেত্রে আপনি ওই যে এরকম একটা ডেমো একটা শুট করে ফেলেন ওখানে ফাইলটা তো আপনাকে দিয়েই দিব। হ্যাঁ আমি Okay. ওখান থেকে দেখে নিব এইটা। আর প্রেজিতে যদি করেন প্রেজির ক্ষেত্রে কোনো ফাইল হবে না, প্রেজিতে করলে প্রেজিতে একটা লিংক জেনারেট হয়, আমাকে সেই লিংক পাঠালো আমি দেখতে পাবো। আর যদি প্রেজিতে ওই যে বললেন যে জুমের মাধ্যমে ভিডিওটা করে নেন, জুম মিটিং কল করলেন, করার পর ওখান থেকে প্রেজিতে চলে গেলেন, দেন রেকর্ড অন করলেন, তাহলে ওইটা জুমে ওটা রেকর্ড হয়ে যায়, এটা বেসিক ভার্সনে এটা থাকে। সো ওটা রেকর্ড হয়েছে, ওইভাবে আপনি আমাদের দিতে পারেন। আচ্ছা এখন আর প্রেজেন্টেশন নিয়ে কথা বলবো না, আগে নিজেরা এক্সপ্লোর করেন যে ডিফিকাল্টিস গুলো ফেস করবেন, এগুলো আমাকে নেক্সট ক্লাসে বলবেন, আর থার্সডে এর মধ্যে আমাকে টপিক দিতে হবে, এটা হচ্ছে কথা। সো লেটস জাম্প অন টুডেজ টপিক। টুডে উই আর গোইং টু টক অ্যাবাউট দ্য monarchy and dictatorship, and I think I already shared my PowerPoint slide with you, and there is a basic difference between monarchy and dictatorship. আমরা already monarchy নিয়ে ideas নিয়েছি, it means in this case monarchy means rajtantra, and in this case the supreme power is held by a royal family, and there is no option for the general people to elect someone here, and the power will be distributed by the decision of the king or queen, and after a death of a king or queen the power is go to his elder son or elder sister, এভাবে কিন্তু পাওয়ারটাকে একটা ট্রি ওয়াইজ যেতে থাকে। সো এখন the modern form of monarchy is kind of dictatorship, যেটাকে আমরা বলি একনায়কতন্ত্র। সো আগে আমরা একটা ইউটিউব ভিডিও দেখবো যেখানে আমরা দেখবো যে there is a basic difference between this dictatorship and monarchy. সো ডিফারেন্সটা কি? আই হোপ সাউন্ড সিস্টেম ঠিক আছে। তো আমরা এখন একটু ভিডিওটা দেখে আসবো, অনলি 3 মিনিটস এর একটা ভিডিও। এই ভিডিওটা আবার আমি আপনাদের সাথে গুগল ক্লাসরুমও শেয়ার করবো, তো একটু ভিডিওটা কেয়ারফুলি দেখে আসি, দেন হচ্ছে গিয়ে আমরা আবার ম্যাম ম্যাম একটু ভিডিওটা হ্যালো দেখেন প্লিজ। এখন ক্লাস ম্যাম আমাকে লিফট নিতে হবে, আমার 2% চার্জ আছে ফোনে। Monarchies and dictatorships. Between the two Hello? lies arguably the vaguest line between any two systems of governance. And by monarchies, I'm not counting the ceremonial type, as that would make a boring video. ম্যাম সাউন্ড একটু বাড়ান। Powerful absolute type, or at least those that have some. আচ্ছা সাউন্ড পাওয়া যাচ্ছে না? যাচ্ছে ম্যাম বাট অনেক সাউন্ড পাওয়া কম। যাচ্ছে কিন্তু খুব আস্তে। সাউন্ড কি অনেক মানে পুয়ার, অল্প আস্তে শোনা যাচ্ছে? জি ম্যাম। জি আচ্ছা Yes, ma'am. আমি আমার ল্যাপটপে একটু জি, সাউন্ড ma'am. বাড়িয়ে দিই, তাহলে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। একটু ওয়েট করেন, আমি এই সাউন্ডটা ঠিক করছি। আচ্ছা আমি জাস্ট একটু চেক পারপাসে দিচ্ছি, এখন দেখেন তো Dictatorship and absolute monarchy. আস্তে না আছে ম্যাম, আগের থেকে কি কম? হ্যাঁ আরো কম। Yes, ma'am. অনেক কম, ma'am. ওকে, তাহলে আমার হেডফোনে সাউন্ডই বাড়াতে হবে। উফ, এটা আমি কানে রাখতে পারবো না। আচ্ছা এখন Fused ways of running a country for one reason. জি ম্যাম এখন শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার কান থেকে হেডফোন সরাই দিতে হবে, আমার ল্যাপটপের সাউন্ড বাড়াতে হবে। তো আমি জাস্ট ভিডিওটা প্লে করছি। ইস, এখন কেউ হচ্ছে গিয়ে আনমিউট করবেন না, এখন সাউন্ড এত জোরে দেওয়া আমার এই যে কানে ব্যথা লেগে গেছে। আচ্ছা ঠিক আছে, আপনি একটু শোনেন। এটা কোথায় গেল?
and dictatorships. Between the two lies arguably the vaguest line between any two systems of governance. And by monarchies, I'm not counting the ceremonial type, as that would make a boring video. I'm talking about the monarchies and dictatorships. Between the two lies arguably the vaguest line between any two systems of governance. And by monarchies, I'm not counting the ceremonial type, as that would make a boring video. I'm talking about the all-powerful absolute type, or at least those that have some autonomy. Dictatorships and absolute monarchies are the two most easily confused ways of running a country for one reason: absolute power. As opposed to democracy, the entire power of a nation is vested in one single person. Have you ever noticed that most dictators have some connection to or are actively involved in the military? This is hardly a coincidence. The majority of dictators became rulers of their nations by military takeovers, and military support is vital. Lose the support of a few bureaucrats, tax collectors, and regional leaders. You can take care of them. But lose control of the military, and your reign is over. Do something the military disapproves of, and you could be overthrown overnight. Exhibit A, Robert Mugabe. He may or may not be considered a dictator, but he was nonetheless a powerful tyrant. This brings us to the first fundamental difference between a dictatorship and a monarchy. Monarchies are usually inherited and descend from a royal or noble lineage, called a house, while dictators typically acquire power through force, or if an elected leader refuses to step down. But you, curious viewer, mentioned that the North Korean Kim dynasty and the Assads of Syria are dictatorships that have passed on the position of head of state throughout multiple generations. This brings us to the second significant difference between the two systems of governance. Monarchies usually refer to themselves as well, the monarchy, while dictators refer to themselves as leader, chairman, president, general, or some other title, but never dictator. Take, for example, Kim Jong-un. His official title is Chairman of the Workers' Party of Korea, but he is an infamous dictator. While the country he rules is officially named the Democratic People's Republic of Korea, North Korea is neither democratic, nor belonging to the people, nor a republic, and barely half Korean. I'm pretty sure that's a failing grade on a vocabulary test. Now, for the third main difference. In 1815, nearly every European nation was ruled by a monarch, while dictators were virtually non-existent on a global scale. Fast forward to 1950, and most of the European monarchies from the early 19th century had been abolished, while dictatorships across the world were flourishing and about to get worse. This is because when monarchies are abolished, they are usually followed by liberty. Dictatorships, however, usually arise from the instability of liberty. Take, for example, when Spain withdrew its presence from Latin America. Latin America became liberated from the Spanish royalists. After liberation, various individuals assumed power through force, thus beginning the infamous era of Latin American dictatorships. There are, however, some instances when liberation is bypassed altogether and a monarchy is overthrown by a dictator. You could sit there and listen to me nitpick at the differences between the two for hours, but that is why YouTube gave each video a comment section. So goodbye for now. Okay, so আমরা কিন্তু এখানে যেটা হলো যে এখানে আমরা যেটা ছিল যে আমরা লাস্ট ক্লাসে কিন্তু অলরেডি monarchy সম্পর্কে পড়ে আসছি এবং in that cases we have find out monarchy means actually what can I say মানে monarchyতে আমরা দেখতে পাচ্ছিলাম যে in that cases the absolute power, that means the supreme power of a country that is controlled by one person. That situation is called monarchy, and actually that supreme power is controlled by a individual family, which is royal family, and when the rate of king and queen, it's inherited to his যেটাকে বললাম যে এরপরে কেউ একজন ক্ষমতা পেয়ে যাচ্ছে। দেন আমি যখন ডিক্টেটরশিপ নিয়ে কথা বলতে যাব, আমরা অলরেডি কিন্তু ডিক্টেটরশিপ নিয়ে ওইভাবে আলোচনা করি, কিন্তু কাইন্ড অফ সেম থিং, যে এখানেও আমরা দেখতে পাবো যে একজন মানুষের কাছে কিন্তু পাওয়ারটা আছে, একজন মানুষের ক্ষমতার শীর্ষে আরোহণ করেন এবং সেখান থেকে হচ্ছে গিয়ে আপনার ক্ষমতাটাকে অধিগ্রহণ করছেন। আমি কি স্লাইডটা শেয়ার করেছি আপনাদের সাথে? জি ম্যাম, স্লাইড দেখা যাচ্ছে। না, আমি গুগল ক্লাসরুমে শেয়ার করেছি কি? ইয়েস ম্যাম, গুগল ক্লাসরুমে দেওয়া হয়েছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে তো স্লাইডও দেওয়া আছে। সো মেইন কথা হচ্ছে কি যে আমি একটা রয়্যাল ফ্যামিলি দেখিয়েছিলাম, যে স্টিল নাও যে একটা মোনার্ক এক্সিস্ট করে সেটার জন্য দেখিয়েছিলাম। তো সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে আমরা যখনই হচ্ছে কি ডিক্টেটরশিপের কথা বলছি, সেখানেও কিন্তু দ্য অ্যাবসলিউট পাওয়ার ইজ হোল্ড বাই এ সিঙ্গেল পারসন অর এ অর্গানাইজেশন অর এ গ্রুপ অফ পিপল, সো অর ইনস্টিটিউট। সো এরকমই কিন্তু একটা বিষয় ওখানে কাজ করছিল, যেখানে একজনই সবকিছু কন্ট্রোল করছে আর কিন্তু কেউ নাই, এরকম একটা বিষয় ছিল। সো আমি যেটা বলতে চাচ্ছি যে ডিক্টেটরশিপে যখন আমরা যাব,
তাহলে দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? যদি দুটো ডিফারেন্সটা বুঝে যাই তাহলে আমাদের কিন্তু এক্সপ্লেন করাটাও ইজি, এবং পরবর্তীতে এটা নিয়ে যখন আমরা আরো একটু স্টাডি করবো আমাদের জন্য ইজি থাকবে। সো মেইনলি মোনার্কি এবং ডিক্টেটরশিপের মধ্যে বেসিক যে ডিফারেন্সটা দেখা, মানে একটা সিমিলারিটিস আছে, ইয়েস, দ্য সুপ্রিম পাওয়ার ইজ হোল্ড বাই ওয়ান পারসন, একজনের মানে তার মুখের কথাই আইন, এরকম একটা বিষয় এখানে চলে আসে। বাট দ্য বেসিক ডিফারেন্স ইজ দ্যাট মোনার্কিতে যেটা হয় যে একটা রয়্যাল ফ্যামিলি থাকে, and someone from after the date of that supreme ruler, someone from that royal family will take over the power. But ডিক্টেটরশিপে যেটা হয় যে সাপোজ এখন ধরেন আমি যদি এখন না সিরিয়া যে বাশার বাহিনীর কথা বলে, সিরিয়াতে একসময় বাশার উনি ক্ষমতায় ছিলেন, উনার পরে ক্ষমতায় আসলে কে আসবে এই ধরনের কিন্তু কোনো ডাইরেকশন এখানে ছিল না, যে হ্যাঁ ঠিক আছে বাশার ক্ষমতা আছে এরপরে কেউ একজন ক্ষমতায় আসতে পারে, কিন্তু কে ক্ষমতায় আসবে উই ডোন্ট নো, এরকম হচ্ছে একটা বিষয়। একনায়কতন্ত্র, তাই না? হ্যাঁ, ডিক্টেটরশিপে এটা হয় যে আমার পরে ক্ষমতায় কে আসবে, একনায়কতন্ত্রের কথা বলছি আমি, সেটাতে আমরা জানি না। সে ফর এক্সাম্পল কিং জং উন, ওনার পরে যে ওনার ছেলে ক্ষমতা আসবে কিনা উই ডোন্ট নো, মানে এটাকে কিন্তু আমি কোনো মানে একটা ফ্যামিলির মধ্যে ক্ষমতা চলছে সেটা কিন্তু আমি বলছি না, এরকম একটা বিষয়। কিন্তু আপনি যে সৌদি আরবিয়ার দিকে তাকান যেখানে অ্যাবসলিউট মোনার্কি চলছে, সৌদি আরবে কিন্তু একটা রয়্যাল ফ্যামিলি আছে, এবং কিছুদিন আগে সৌদির বাদশা মারা গেলেন, তারপরে কিন্তু যে ক্রাউন প্রিন্স ছিল, ক্রাউন প্রিন্স বলতে বুঝি সবচেয়ে এল্ডেস্ট যে সন থাকে প্রিন্সদের মধ্যে, সে হয় পরবর্তীতে কিং, সো তাকে ক্রাউন প্রিন্স বলে। সো ক্রাউন প্রিন্স যিনি ছিলেন সে কিন্তু আপনার সৌদির বাদশাহ হয়ে গেলেন। একইভাবে ব্রিটিশ আমরা যে যে রয়্যাল ফ্যামিলি আছে, সেই ব্রিটিশ মোনার্কে আমরা যেটা দেখতে পাবো অ্যাবসলিউট মোনার্কে, যে কুইন এলিজাবেথের পরে যিনি ক্রাউন প্রিন্স আছে প্রিন্স চার্লস, উনি কিন্তু ক্ষমতা পাবেন। দেন যদি উনি না টেক ওভার করতে চায়, দেন উনার পরে যিনি আছেন সিরিয়ালে তিনি কিন্তু প্রিন্স হবে। এইভাবে হচ্ছে কি ক্ষমতাটা সাধারণত একজনের পর একজন আসতে থাকে। দুইটাই একনায়কতন্ত্র, দুইটার বাংলায় না, মোনার্কির বাংলা হচ্ছে রাজতন্ত্র, আর ডিক্টেটরশিপের বাংলা হচ্ছে একনায়কতন্ত্র। সো আমরা আসলে বোঝার চেষ্টা করছি রাজতন্ত্র আর একনায়কতন্ত্র কাছাকাছি, মানে একদমই কাছে, কিছু ন্যারো ডিফারেন্স আছে, সেই ন্যারো ডিফারেন্সটা কি? আচ্ছা সেকেন্ড আসি, তাহলে প্রথম যেটা বুঝলাম যে মোনার্কিতে হচ্ছে গিয়ে আমার একটা রয়্যাল ফ্যামিলি থাকে, সেখান থেকে একজনের পর একজন ক্ষমতা আসতে থাকছে, মানে রাজতন্ত্রে। কিন্তু একনায়কতন্ত্র মানে ডিক্টেটরশিপে বিষয়টা সেরকম দাঁড়াচ্ছে না। ডিক্টেটরশিপে বিষয়টা যেটা দাঁড়াচ্ছে যে একটা গ্রুপ অফ পিপল এখানে ক্ষমতায় আসে, বা একজন পার্সনের ক্ষমতা আসবে, বা একটা মিলিটারি পাওয়ার ক্ষমতা আসবে, কিন্তু ক্ষমতাটা এরকম না যে আমার পরবর্তীতে কি ক্ষমতায় আসবে এটা অতটা আমাদের কাছে আমরা কিন্তু সার্টেন না বিষয়টাতে, এটা হচ্ছে বিষয়। এরপরে চলে যাই যে দেন ডিফারেন্সটা হচ্ছে মোনার্কিতে দেখবেন যে এদের নাম থাকে, কিং, কুইন, এম্পায়ার, বাদশাহ, এরকম একটা নাম দেওয়া থাকে। বাট ডিক্টেটরশিপে এই ধরনের কোনো নাম পাবেন না। ডিক্টেটরশিপে দেখা যাবে জেনারেল, দেন হচ্ছে প্রেসিডেন্ট বা মেজর জেনারেল, এরকম কিছু একটা নাম থাকে। যেমন এই যে একটু আগে বললো যে কিং জং উনের কিন্তু আপনার টাইটেলটা হচ্ছে গিয়ে প্রেসিডেন্ট অফ দ্য ওয়ার্কার্স পার্টি, ওদের যে গভর্নমেন্টে একটা যে পার্টি আছে, পলিটিক্যাল পার্টি আছে, সেটার বলছে প্রেসিডেন্ট অফ দ্য ওয়ার্কার্স পার্টি, এরকম একটা নাম আছে। আবার প্রেসিডেন্ট ও চেয়ারম্যান এরকম কিছু, মানে একটা নাম আছে। মেইন কথা হচ্ছে সে কিং বা কুইন নামে কিন্তু এখানে হোল্ড করছে না। একনায়কতন্ত্রে যে যখন শাসনটা তৈরি হয় সেটা হচ্ছে দেখি সবসময় মানে নিজে থেকে, মানে এটা শুরু হয় কিভাবে? আচ্ছা ঠিক আছে, এটা ভালো কোশ্চেন ছিল, আমি আসছি। তো তার আগে একটু ডিফারেন্স গুলো বলে নিই। হ্যাঁ, আমি আপনার কোশ্চেন অ্যান্সারে আসবো যে কিভাবে আসলে একনায়কতন্ত্রটা শুরু হয়। তো দেন হচ্ছে গিয়ে দেন মানে এখানে একটা টাইটেলের যে ব্যাপার যেটা থাকে, টাইটেলে একটা আপনারা কিন্তু ডিফারেন্স খুঁজে পাবেন। এবার আসি যে থার্ড ডিফারেন্স যেটা, সেটাই যে ওনার কোশ্চেনের অ্যান্সারে চলে আসবো আমরাবতীর। সো ওনার কোশ্চেনটা ছিল যে হাউ ডিক্টেটরশিপ উইল স্টার্ট। হ্যাঁ, মোনার্কিতে আমরা বুঝতে পারছিলাম যে একটা রয়্যাল ফ্যামিলি ক্ষমতায় চলে আসলো, দেন সেখানে বাই হেরিটেন্স একজনের পর একজন ক্ষমতা পাচ্ছে, সেটাই হচ্ছে গিয়ে আমার মোনার্কি। বাট হোয়াট অ্যাবাউট দ্য ডিক্টেটরশিপ? ডিক্টেটরশিপে দেখা যায় যে কোনো কারণে মেইনলি টাইরানির মতো একটা সিচুয়েশন ক্রিয়েট হয়, অর্থাৎ রাজতন্ত্রের যে আমরা জানি যেটা বিকৃত রূপ, যেখানে আমরা সেলফ কনসান্ট্রেশন থেকে আমরা আসলে সেলফ সেন্টার হয়ে হচ্ছে গিয়ে আমরা পাওয়ারটাকে প্র্যাকটিস করতে থাকি, বা সামহাউ আমি আমার হাতে যদি মানে একটা ইন্ডিভিজুয়াল
একজন সিটিজেনের হাতে, কিন্তু আমি এটা বলতে যাচ্ছি যে তার কাছে যদি কোনো কারণে একটা আর্মস পাওয়ার চলে আসে, তখন যেটা হয় যে সে এই সুপ্রিম পাওয়ারটাকে হোল্ড করতে চায়। এই ধরনের সিচুয়েশনে সাধারণত ডিক্টেটরশিপটা অ্যারাইজ হয়, এবং এই ক্ষেত্রে সাধারণত আমরা যদি 19 and 20 সেঞ্চুরির যে ডিক্টেটরশিপ গুলোকে আছে এগুলোকে যদি আমরা একটু অ্যানালাইসিস করি, এখানে আমরা দেখবো ম্যাক্সিমাম ডিক্টেটরশিপ ইজ গোজ উইথ দ্য মিলিটারি পাওয়ার। কোনো একটা কারণে মিলিটারি আর্মি পাওয়ারটা, আর যিনি আর্মির পাওয়ারে যে ক্ষমতা কেন্দ্রবিন্দু জেনে থাকে, যে একদম ওখানে যে যার কমান্ডে আর্মি পাওয়ারটা চলছে, সে কোনো কারণে যদি পুরো ক্ষমতাটাকে টেক ওভার করে নিতে চায়, এই ধরনের কেসেই সাধারণত ডিক্টেটরশিপ অ্যারাইজ হয়েছে। আপনি যদি গাদ্দাফির কথা বলেন, আপনি যদি বাশারের কথা বলেন, মানে আই এম টকিং অ্যাবাউট লিবিয়া, সিরিয়া, আর আপনি যদি নর্থ কোরিয়ার কথা বলেন, দেখেন সবগুলো কিন্তু মিলিটারি পাওয়ার থেকে তারা এই ক্ষমতাটা আসে, অর্থাৎ মানে আর্মি পাওয়ারটাকে ইউজ করে হচ্ছে গিয়ে পুরো দেশের ক্ষমতাটাকে ক্যাপচার করে রেখেছে। ইভেন ইন পাকিস্তান আমরা যে পারভেজ মোশাররফের কথা জানি, যার এগেনস্টে এখন অনেকগুলো কেস হচ্ছে এবং অলরেডি তাকে শাস্তিও দেওয়া হচ্ছে, উনি কিন্তু আর্মি পাওয়ার তখন কিন্তু আপনার পারভেজ মোশাররফ যখন ক্ষমতায় ছিলেন তখন কিন্তু পাকিস্তানে আপনার ডিক্টেটরশিপ চলছিল, এবং সেক্ষেত্রে পারভেজ মোশাররফ কিন্তু পাকিস্তানি আর্মির যে মেজর জেনারেল, মানে একদম হেড ছিলেন, চিফ অফ আর্মি ছিলেন, ওখান থেকে উনি ক্ষমতায় চলে আসলেন আর্মি পাওয়ারটাকে ইউজ করে। গভর্নমেন্টকে সে সরায় দেয়নি, বলতে গেলে গভর্নমেন্টকে যেটাকে বলা যায় গৃহপালিত সরকার, এইভাবে করে রেখে জাস্ট ওটাকে ইউজ করে সে কিন্তু ক্ষমতায় আসছে। ইন দ্য সেম ওয়ে আপনি যদি আমাদের দেশে 2007 সালে যে ঘটনাটা হয়েছিল ফ্রম দ্য কেয়ারটেকার গভর্নমেন্ট, সেম থিং হ্যাপেন্স ওভার দেয়ার। ওখানেও কিন্তু দেখা গিয়েছিল যে দ্য চিফ অফ কেয়ারটেকার গভর্নমেন্ট উনি যেটা করলেন যে ওই সময় যে আর্মি চিফ যিনি ছিলেন তার সহযোগিতায় প্রায় 2 বছর ধরে ক্ষমতাটাকে ধরে রেখেছিলেন, এবং সেই সময় তিনি কোনো ইলেকশন দিচ্ছিলেন না এবং সেখান থেকে কাজ করছিলেন। তো ওই সময়ও কিন্তু একই জিনিস, তখন আমাদের দেশে ডিক্টেটরশিপ চলছিল, এবং সেই ডিক্টেটরশিপটা কিন্তু এইভাবে আপনার অর্থাৎ আর্মির ক্ষমতাটাকে ব্যবহার করে, মিলিটারি পাওয়ারটাকে ব্যবহার করে একজন মানুষ হঠাৎ করে ক্ষমতায় চলে আসে, এইটাকে আমরা ডিক্টেটরশিপ বলি। এখন বলতে পারেন ম্যাডাম হঠাৎ করে ক্ষমতাটা চলে আসে কিভাবে? এখন আপনি একজন রেসপেক্টেড পারসন, আপনাকে যদি একটা বড় গ্রুপ অফ পিপল উইথ আর্মস পাওয়ার আপনাকে ওবে করছে, সো আপনি অবভিয়াসলি একটা জায়গা হোল্ড করতেই যাবেন, বিষয়টা অনেকটা এরকম। এবং আমি যদি আরো বলি, যেমন প্রেসিডেন্ট জিয়ার মৃত্যুর পরে যখন এরশাদ ক্ষমতায় আসে, উনি কিন্তু কাইন্ড অফ সেম ওয়েতে ক্ষমতায় আসছেন, যে উনি তখন হচ্ছে গিয়ে আপনার আর্মি চিফ ছিল, এবং সেখান থেকে কিন্তু উনি প্রেসিডেন্ট জিয়ার মৃত্যুর পরে একটা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় চলে আসে, এবং পরবর্তীতে সেটাকে সে পলিশ করার জন্য আপনার কিছু ইলেকশন দিয়েছিল, ওটা অন্য ডিফারেন্ট থিং, কিন্তু উনিও কিন্তু একজন এই যে যেটাকে বলা যায় একনায়ক, যেটাকে বলে স্বৈর শাসক বলে যেটা বাংলাদেশে, যেহেতু সো তাকে কিন্তু এটা বলা হতো। এখন আসি যে ম্যাডাম এটা কেন হবে। এখন আপনি জাস্ট আপনার নিজের কথা চিন্তা করেন, সেটা হচ্ছে গিয়ে নিজের থেকে চিন্তা করেন যে আপনার যদি অনেক 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 অ্যাসেট থাকে এবং আপনার যদি আর্মস পাওয়ার থাকে, আর্মস পাওয়ারটাকে আমি এখানে এইভাবে বোঝাচ্ছি যে ইউ হ্যাভ দ্য অ্যাবিলিটি টু ডমিনেট সামওয়ান, নট সামওয়ান, লটস অফ পিপল। আপনি নিজে চিন্তা করেন আপনি কিন্তু ডমিনেট করতে যাবেন, আপনার মধ্যে এই টেন্ডেন্সিটা চলে আসবে। আপনি জাস্ট আমি মানে একটু নিজের মনকে চিন্তা করেন যে আপনি বিশাল একটা আপনার অ্যাসেট আছে এবং বিশাল ম্যান পাওয়ার আছে, এন্ড সবাই আপনার কথা শুনে, আপনি যা বলছেন তাই শুনছে, তাহলে কি আপনি কি ওই 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 সিচুয়েশন থেকে বের আসবেন যে না আমি কারোর কথা শুনবো না? এবং ওই সময় দেখা যাবে যে আপনাকে কেউ ডমিনেট করলে কিন্তু আপনার পছন্দ হবে না, আপনার মনে হবে যে না আমি ওকে ডমিনেট করব, আপনি কিন্তু ঘুরিয়ে ওইখানে ডমিনেন্সির জায়গাটাতে আপনি আসার চেষ্টা করবেন। এই যে এই ধরনের সিচুয়েশন গুলো থেকে সাধারণত ডিক্টেটরশিপ গুলো অ্যারাইজ হয়। এখন আপনি বলতে পারেন যে ম্যাডাম এই ক্ষেত্রে গভর্নমেন্টের মানে পদক্ষেপটা কি থাকে, মানে কেন গভর্নমেন্ট এখানে ফেইল করে? সেক্ষেত্রে যদি ওয়েল ডিফাইন্ড স্ট্রং গভর্নমেন্ট না থাকে তাহলে নর্মালি হচ্ছে কি ডিক্টেটরশিপটা বেশি আমাদের জন্য মানে ক্রুশিয়াল হয়ে যায়, এটা হচ্ছে গিয়ে আমরা দেখতে পাই।
তো এক্ষেত্রে সাধারণত একটা স্ট্রং গভর্নমেন্টকে আমরা মিস করি। স্ট্রং গভর্নমেন্ট যেখানে আমাদের থাকে না, আমরা দেখা যায় যে এই একটা লুপহোল থাকে, সেই লুপহোল থেকে কিন্তু এই ডিক্টেটর গুলো ক্ষমতায় চলে আসে। হয়তো সেটা ক্ষমতা পালা বদলের সময় তারা একটা সুযোগ নেয়, অথবা হচ্ছে গিয়ে আপনার হয়তো বা অনেকদিন ধরে একজন দুর্বল সরকার প্রধান ক্ষমতায় আছে, সে সুযোগ নেয়। সো ফর এক্সাম্পল আমি বাংলাদেশের কথা বলি, ধরলাম আমি জাস্ট এগুলো অ্যাজিউমিং করছি যে যদি বাংলাদেশের গভর্নমেন্ট এখন এরকম স্ট্রং পজিশনে না থাকতো, মানে সুপ্রিম পাওয়ার যেটা, যে পুরোটা ক্ষমতাটাকে একটা ধরে রাখার যেটা বিষয় আছে, এখানে যদি উইকার হতো, সেক্ষেত্রে সাপোজ আমি একটা বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিক বাংলাদেশে, এবং বাংলাদেশে আমি সবচেয়ে রিচেস্ট পার্সন, এবং আমি দেখলাম যে আমার আর্মির সাথেও ভালো সম্পর্ক আছে, আর্মিও আমাকে সাপোর্ট করে, আমাকে পছন্দ করে, আমি অবভিয়াসলি চেষ্টা করতাম গভর্নমেন্টকে সরায় নিজে ক্ষমতায় চলে আসতে। যে আমাকে আর্মিও সাপোর্ট করছে, আমি হচ্ছে গিয়ে আমার ইয়ে আছে, তাহলে আমি পলিটিক্যাল পাওয়ারটা কেন নিব না, একদম সুপ্রিম পাওয়ারটাতে কেন আমাকে গভর্নমেন্ট ডোমিনেট করবে, এরকম একটা বিষয় আমাদের মধ্যে কিন্তু চলে আসে। তো সেখান থেকে কিন্তু ডিক্টেটরশিপটা অ্যারাইজ হয়। আমি কি কিছুটা ক্লিয়ার করতে পেরেছি? ইয়েস ম্যাম, বুঝতে পেরেছি। আচ্ছা, এন্ড ডিক্টেটরশিপের সমস্যাটা কি? মানে এখন প্রশ্ন হতে পারে যে হ্যাঁ ম্যাডাম আসলো, একজন মানুষ ক্ষমতায় আসলো, আমার সমস্যাটা কোথায়? আচ্ছা, ডিক্টেটরশিপের এখন আমার দেশের সমস্যাটা কোথায়? হ্যাঁ, পুরো দেশের সমস্যাটাই বা কোথায়, সেটাতেই আমরা যাব। এটার জন্য আমরা হচ্ছে গিয়ে আগে হচ্ছে কি ডিমেরিটসটা পড়ে আসবো, মানে ব্যাড সাইড যেটা আছে ডিক্টেটরশিপের, সেটাতে আমরা পড়ে আসবো। তারপরে হচ্ছে কি আমি আসলে যাব যে কেন হচ্ছে কি ডিক্টেটরশিপে প্রবলেম গুলো আছে। আচ্ছা, আমি এখানে ডিসঅ্যাডভান্টেজেস যদিও লিখে রেখেছি, এটা সরি ডিসঅ্যাডভান্টেজেস অ্যাবাউট মোনার্কি লিখে রেখেছি, বাট এটা আসলে মোনার্কি ডিক্টেটরশিপ ফর বোথ, দুইটার জন্যই এটা আসলে অ্যাপ্লিকেবল। আপনি যদি যখন স্টাডি করবেন, যদি এটা জাস্ট মোনার্কি থেকেও এই একই জিনিস ডিক্টেটরশিপের জন্য আলোচনা করেন, ইজি হবে। আমি দুটো একসাথেই আসছি এই জন্য। তো এখন আসি, আমাদের কথা ছিল যে হোয়াটস রং উইথ ডিক্টেটরশিপ। হ্যাঁ, একজন ক্ষমতায় আসতেই পারে, সেই অনেকদিন ধরে ক্ষমতায় থাকতে পারে, সেই দেশের সুপ্রিম পাওয়ার হোল্ড করছে, সবকিছু দেখভাল করছে। তা আমি অ্যাজ এ সিটিজেন আমার সমস্যা কি? ফার্স্ট সমস্যাটা হচ্ছে, আই থিঙ্ক now we have clear idea about political rights. So one of the major political rights is right to vote. Yes, আমার বাই বোর্ন আই হ্যাভ দ্য রাইট, আপনি যেই দেশের সিটিজেনই হন না কেন, বাই বোর্ন you have the right to elect someone. That means কে ক্ষমতায় থাকবে, এই না, কে ক্ষমতায় থাকবে সেটা ইলেক্ট করার, মানে সেটা যে আপনার যে একটা মতামত আছে, সেটা যত ক্ষুদ্রই হোক না কেন, সেই ক্ষুদ্র মতামত প্রদানের অধিকার আপনার আছে। যখনই একজন ডিক্টেটর বা একজন অ্যাবসলিউট মোনার্কিটা চলে আসে, আপনার এই ক্ষমতাটা হচ্ছে গিয়ে খর্ব হয়। আপনি এই মানে এই সুবিধাটাই আপনি পাবেন না, যে আপনি হচ্ছে গিয়ে যে আপনি কাউকে ইলেক্টেড করতে পারবেন। ইয়েস ম্যাডাম বলেন, হ্যান্ড রেজ করেছেন। মানে ম্যাম, ডিক্টেটরশিপটাতে যেহেতু আমাদের কোনো মতামত নেওয়া হয় না, নিজে থেকে এটা করা হয়, তখন হচ্ছে আমাদের ভোটাধিকারটা মানে ক্ষুণ্ণ হয়। যেহেতু আমাদের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, এটা আমরা মেইন করছে। এবং আসলে আরো যদি বলতে চাই, আপনার ম্যাক্সিমাম পলিটিক্যাল রাইটস আসলে এখান থেকে ক্ষুণ্ণ হবে, ম্যাক্সিমাম পলিটিক্যাল রাইটস থাকবে না। এবং যদি ডিক্টেটর ভালো না হয়, একটা সময় আপনার সিভিল রাইটস এর উপরও অ্যাটাক হবে, অর্থাৎ আপনি দেখতে পারেন যে আপনার সিভিল রাইটস আপনি ফুলফিল পাচ্ছেন না। ঠিক আছে, শুধু পলিটিক্যাল রাইটস না, প্রথমে তো পলিটিক্যাল রাইটস আপনার অ্যাটাক, মানে পলিটিক্যাল রাইটস তো আমি প্রথম রাইটসই বললাম যে আমরা রাইট টু ভোট, তারপরে আসবে না রাইট টু বি ইলেক্টেড, আসবে না। তারপরে দেখা যায়, হ্যাঁ বলেন, যদি ভালো হয় তাহলে আমাদের পলিটিক্যাল রাইটস গুলো হচ্ছে মানে ক্ষুণ্ণ হচ্ছে, কিন্তু তারপরে আরো কথা আছে, যদি খারাপ হয় তখন আমাদের আরো আদার্স যে সাইকোলজি প্রবলেম গুলো আছে সেগুলো আসবে। হ্যাঁ, তাসাওয়ার বলেন। ম্যাম, যেমন এরশাদ এবং হচ্ছে যে কিম জং উনের মতো যদি একটা নাটক করা হয় আপনার রাইট টু ভোটের,
হ্যাঁ, হুম 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 তো হুম হুম এটাকে ডিক্লেয়ার দেওয়ার তো আসলে কোনো ফরমেশন নাই, এটা তো একটা ঝামেলা। এখন মানে এই যে ডিক্টেটরশিপের তো ডিসঅ্যাডভান্টেজেস আছে না, মানে কেন মানে আমরা পছন্দ করছি না বা ড্রব্যাকস গুলো নিয়েই তো কথা বলছি, তো এই যে এটা একটা ঝামেলা যে বহির্বিশ্ব থেকে তারা তো আইওয়াশ করার জন্য তারা কিন্তু এই ধরনের কিছু কাজ করে, কিন্তু এটা আসলে কিন্তু মানে যেটাকে বলা যায় যে এখন আসলে পলিটিক্যাল সিস্টেমটা এমন হয়ে গেছে, অনেকদিন ডিক্টেটরশিপ নিয়ে আসলে একটা কান্ট্রিতে চলা পসিবল না, সেক্ষেত্রে অন্য কান্ট্রিরা আসলে আপনার সাথে সম্পর্ক ছিন্ন করবে বা এই ধরনের বিষয়গুলো চলে আসে, তো এই কারণে পসিবল না। তো ওটা বললাম, কিন্তু ডিক্টেটররা যেটা করে তার কর্মকাণ্ডটাকে মানে মানে সাপোর্ট করার জন্য অবশ্যই সেই যে এটা দেখায় যে আমি তো না, আমি তো হচ্ছে গিয়ে একেবারেই যে ভোটাধিকার করছি না, প্রয়োগ হ্যাঁ করতে করতেছি, করছি না, প্রতিষ্ঠা তা না করতেছি। আমি গভর্নমেন্টের মানে সরি মাই মিস্টেক, আমি সিটিজেনদের ভোটেই আসছি, এই ধরনের বিষয়টা এস্টাবলিশ করার কিন্তু তাদের টেন্ডেন্সি থাকে, তারা চেষ্টা করে। আপনার কথা যেটা আছে সেটা ঠিক যে বহির্বিশ্বে দেখানোর জন্য হলেও তারা কিন্তু হচ্ছে কি এস্টাবলিশ করার জন্য হলেও একটা ইলেকশন দেয়, দেখানোর চেষ্টা করে যে না আমি আমি পলিটিক্যাল রাইটস গুলোকে হচ্ছে গিয়ে ডিজার্ভ করছি না, দেয়ার ইজ সাম পলিটিক্যাল রাইটস টু, এটা ওরা করার চেষ্টা করে। আচ্ছা, সো এটা বলছিলাম যে আমার এবার আসি যে আমি তখনই বলছিলাম যে যখনই ডিক্টেটরশিপটা চলে আসে, আমি ইভেন মোনার্কিও সাপোর্ট করি না, দুটাতেই এই জিনিসটা হয় যে একটা সময় প্রথমে তো পলিটিক্যাল রাইটস আপনার হ্যাম্পার হবে, আফটার দ্যাট ইউর সিভিল রাইটস, একদম বেসিক নিড যেটাকে আমরা বলি যে ইটস comparable with the basic needs, so that civil rights also hampered by that dictator. যেমন আপনি এই যে এখনই আসছিলাম তাসাওয়ারের কথা থেকেই বলি বা অমরাবতীর কথা থেকেই বলি, ওনারা বলছিলেন যে ম্যাডাম আমি তো বলতে পারবো না, ওখানে এমন একটা সিচুয়েশনে আমি বলতে পারছি না, রাইট মানে এরশাদ যেটা করেছিলেন যে আমার ফ্রি স্পিচ দেওয়ার যে রাইট, আমি ফ্রি স্পিচটাই তো আমি দিতে পারছি না, তার তো আপনার রাইট টু স্পিচ নাই। তারপরে আর একটা আসে রাইট টু মুভমেন্ট, এখানে থাকে না। তারপরে হচ্ছে মানে এগুলো খুব কমন যেগুলো আছে সেগুলো চলে যায়। তারপর রাইট টু ওয়ার্ক, অনেক কাজ করতে পারবে না, মানে এই ধরনের অনেক কিছু, ধরেন আপনি জার্নালিস্ট হতে পারবেন, এই ধরনের অনেক কিছু থাকে। সো অনেক সিভিল রাইটস আস্তে 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 কিন্তু আপনার সেটা হচ্ছে খর্ব হতে থাকে ইন ইন এটাকে কি বলে ডিক্টেটরশিপ। সো এই জিনিসগুলো কিন্তু হচ্ছে গিয়ে আমরা ফেস করতে থাকি, এবং সর্বোপরি এমন একটা দমবদ্ধ সিচুয়েশন ক্রিয়েট হয় যে যেখানে আপনার কোনো রাইটস আসলে ফুলফিল হচ্ছে না, এরকম একটা সিচুয়েশন আসলে অ্যারাইজ হয়ে যায়। এবং এই কারণেই কিন্তু অনেকে মনে করেন যে ডিক্টেটরশিপ কেন আসলে জনগণ চায় না। ডিক্টেটরশিপ এই কারণেই চায় না যে আপনার রাইটস তো ফুলফিল হয়ই না, এবং এমন একটা সিচুয়েশন আছে আপনি কিছু বলতেও পারছেন না এবং সেই অনুযায়ী কিছু পাচ্ছেনও না। এরকম যখন একটা সিচুয়েশন হয় তখনই আসলে আমাদের মধ্যে এক ধরনের ক্ষোভের সৃষ্টি হয়, জনগণের মধ্যে এক ধরনের ক্ষোভের সৃষ্টি, এবং সেখান থেকে কিন্তু এই ডিক্টেটরশিপের অ্যারাইজ, আমি যেটা করে বলছি মানে এই ডিক্টেটরশিপের এগেনস্টে যে রেভলিউশন যেটা সেটা কিন্তু শুরু হয়। সো ডিসঅ্যাডভান্টেজেস যদি দেখি মোনার্কি বলি বা এটা ডিক্টেটরশিপ সেম হবে। The first disadvantages is it's difficult to change the direction of the power of a country under monarchy or dictatorship. কোনো ভাবে ওই যে বললাম যে ক্ষমতাটার ডাইরেকশন চেঞ্জ করা পসিবল না। ইউ ডোন্ট নো যে কিং মানে নর্থ কোরিয়াতে কবে একটা মানে ডেমোক্রেট গভর্নমেন্ট আসবে, ডেমোক্রেট বলতে এখানেই বুঝাচ্ছি যে জনগণের ভোটে একজন নির্বাচিত কেউ ক্ষমতায় আসবে, আপনি জানেন না, কারণ সেখানে এই সুপ্রিম পাওয়ারটাকে সরানো খুব সহজ হয় না। একটা সময় এরকম ছিল যে গাদ্দাফির পরে লিবিয়ায় ক্ষমতায় কে আসবে এটা আসলে ভাবা সম্ভব হচ্ছে না। ইভেন বাংলাদেশে ওই 2007 সালে যখন এই সিচুয়েশন হলো, আই ওয়াজ ইন স্কুল ইন দ্যাট টাইম, তো এরকম ছিল আমি একটা সময় ভাবতাম যে বাংলাদেশ মনে মিলিটারি ইয়াতে চলে যাচ্ছে, আইনে চলে যাচ্ছে, সবসময় এরকম মিলিটারি ফোর্সে থাকবে, তাদের মাধ্যমে দেশটা চলবে। আমি কখনো ভাবি নাই যে দেশে আবার ডেমোক্রেসি চলে আসবে, মানে এরকম ডাইরেকশনটা খুব সহজে চেঞ্জ করা পসিবল হয় না। আচ্ছা, দেন আসে হচ্ছে কি মোনার্ক অর ডিক্টেটর। এখন তারা তো হচ্ছে গিয়ে গভর্নমেন্টের ইলেকশনের মাধ্যমে ইলেক্টেড হয় না, কিন্তু তারা যেহেতু একাই সুপ্রিম পাওয়ারটাকে হচ্ছে গিয়ে এনজয় করছে, তো তারা কি হয়, তারা খুব উচ্চভিলাষী টাইপের হয়। কিন্তু দেখেন তারা কি obviously the monarch or absolute monarchy or the dictatorship that will supported by the local tax, আমার আপনি যে ট্যাক্স দিচ্ছি সেখান থেকে যে রেভিনিউ হচ্ছে, from that they will run their government system. So
আমি যত বেশি হচ্ছে গিয়ে আমি এখন যদি দেখি যে আমার মনে সে হচ্ছে গিয়ে ওই যে বললাম অ্যাবসলিউট পাওয়ারটাকে সে নিজেই এনজয় করছে। তো সৌদিতে আমরা কি দেখতে পাচ্ছি, সৌদির বাচ্চার এক একজনের শয়ে শয়ে হচ্ছে গিয়ে বিবি বাচ্চা এগুলো আছে, তাদের সবার একটা করে হচ্ছে গিয়ে জেট প্লেন আছে। আর তার কি মনে হয় ওরা নিজেরা আর্ন করে এগুলো কিনছে? আমেরিকাতে যায় ম্যাম 7টা বউ নিয়ে। ঠিক আছে, তো এগুলো তো হচ্ছে গিয়ে সব জনগণের টাকা। হ্যাঁ, তো এক একজনের ল্যাম্বরগিনি আছে, আমি টকিং স্পোর্টস কার। তারপরে হচ্ছে আমি ইভেন শুনেছি যে সৌদির প্রাসাদের ফিটিংস মানে আমরা কল্পনা করতে পারবো না যে সৌদির রাজপ্রাসাদের ভিতরে কতটা লাক্সারিয়াস, মানে কতটা লাক্সারি লাইফ তারা লিড করে। ওকে, সো এই যে এখন এগুলোকে আপনার বলুন সৌদির বাচ্চা নিজে আর্ন করে এগুলা করেছে? অবভিয়াসলি না। সে গভর্নমেন্ট যে মানে যে ওদের যে সিটিজেনরা যে ট্যাক্স দিচ্ছে সেটাতে চলছে। সো ম্যাম ওইটাকে ঘুরায় হালাল করে ম্যাম, মানে হচ্ছে যে রাজবংশের খরচ হিসেবে দেখায়। এটা তো হবেই, কিন্তু আমি এটা বলতে চাচ্ছিলাম যে এটা কিন্তু আসলে লোকাল যে ট্যাক্স, ওটা বুঝতেই পারছেন জনগণের যে ট্যাক্স দিচ্ছে সেটা দিয়ে সাপোর্টেড হচ্ছে। তো এটা কি আসলে হালাল? আপনি যে বলছেন হালাল, তো আসলে হচ্ছে না। আমি যে কারণে ট্যাক্স দিচ্ছি সেটা তো আমি পাচ্ছি না। ওই আর কি ম্যাডাম, আচ্ছা, ঘুরায় হালাল করে। হ্যাঁ আচ্ছা, তো তারপরে আসি হচ্ছে গিয়ে আপনার যখন হচ্ছে গিয়ে আপনার ডিক্টেটরশিপটা একটা সোসাইটিতে অনেকদিন ধরে রান করতে থাকে, তখন এই ক্লাস ডিসক্রিমিনেশনটা খুব বেশি চলে আসে। যে সবল দুর্বলের উপরে যে একটা অ্যাটাক করে, যে যেটাকে হয় যে ডাইরেক্টলি আপনার হচ্ছে গিয়ে ডোমিনেন্সি যেটা চলে আসে, সেটা কিন্তু ডিক্টেটরশিপে খুব বেশি দেখা যায়। দেন হচ্ছে গিয়ে যে আমি যেটাকে বলবো যে একটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট যেটা যে ব্যাপারটা যেটা সেটা ডিক্টেটরশিপে আমরা দেখতে পাবো না। কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট বলে বিষয় থাকবে না। ডিক্টেটর যদি ভালো হয় সামহাও সেই দেশে অনেক ডেভেলপমেন্ট হওয়া পসিবল হয়, কিন্তু ডিক্টেটর ভালো না হলে এই ডেভেলপমেন্ট গুলো হয় না। এখন আপনি বলবেন না ম্যাডাম ডিক্টেটর ভালো হবে না কেন? আরে ভাই, আমি ক্ষমতায় আসছি, আমি এখন যদি ধরেন আমি ধরেন তাসাওয়ার ক্ষমতায় চলে আসলো, তাসাওয়ার ক্ষমতায় এসে কি প্রথমে বলবে যে ঠিক আছে আমি বাংলাদেশে 10টা পাবলিক ইউনিভার্সিটি বানাই, 20টা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বানাই, অনেকগুলো হসপিটাল বানাই? তাসাওয়ার আগে চিন্তা করবে আগে গোল্ড দিয়ে বানানো আছে বোয়িং 787 কিনে নিয়ে আসবো, ওই বোয়িং দিয়ে হচ্ছে কি সুইজারল্যান্ডে যাই কিছুদিন ঘুরে আসবো, তারপর একটু মালদ্বীপস যাব, তারপর বালি যাব, তারপরে রিল্যাক্স হলে দেন বাংলাদেশে এসে চিন্তা করব যে কিভাবে গুলশানের সবচেয়ে বিশাল একটা প্যালেস বানানো যায়, আমার থাকার জন্য একটা প্যালেস লাগবে না? তারপরে প্যালেস বানায় ফেললো। প্যালেস বানানোর পর তাছাড়া চিন্তা করবে আমার প্যালেস, আমি তো ডিক্টেটর, আমাকে যে কোনো সময় ক্ষমতা থাকে না, তাহলে প্যালেসের চারপাশে কি করবো, আর্মি দিয়ে বসায় রাখি যাতে কোনোভাবে মানুষজন আমার প্যালেসে অ্যাটাক না করতে পারে। ক্ষমতা তো ধরে রাখতে হবে, তবে আর্মির সাথে একটা ভালো রিলেশন রাখতে হবে যাতে আমি সবসময় ক্ষমতায় থাকি। তো দেখেন তো তাসাওয়ারের মধ্যে কি ডেভেলপমেন্টের কোনো মানে যে দেশে যে উন্নয়ন সেটার কোনো চিন্তা ভাবনা আছে? এবং মাঝে আমি যে মধ্যে দুই কথাগুলো একটা বললাম, উন্নয়ন করবো এই ম্যাম। কথাগুলো বললাম, এটা কিন্তু একটাও ইরিলেভেন্ট কথা বলি নাই। ম্যাম সবাই আমি চিন্তা করবে। আমি ম্যাম মাঝে মধ্যে দুই একটা উন্নয়ন করবো, সেতু টেতু বানাবো, বড় বড় সেটা মাঝে মধ্যে করবে, কিন্তু স্ট্রাকচার আপনি বানাবো। জি নিজেই ম্যাম। চিন্তা করেন, আপনি নিজেই চিন্তা করেন যে আপনি একটা সুপ্রিম পাওয়ার পাচ্ছেন, একটা ইনস্টিটিউটের হেড। একটা ইনস্টিটিউটের হেড হয়ে গেলে আমরা কত কিছু করি, সেখানে আপনি একটা কান্ট্রির হেড। তাহলে কি আমি আগে দেশের উন্নয়নের জন্য চিন্তা করবো নাকি নিজের উন্নয়নের জন্য চিন্তা নিজের করবো? উন্নয়ন ম্যাম। ওই অবভিয়াসলি সেতু নিজের টেতু বানায় একটু বুঝ দিব মানুষ। আইওয়াসটা দিব তখন যখন দরকার হবে যে বেশি মানুষজন আমার উপর ক্ষিপ্ত হয়ে যাচ্ছে, তখন বানাই দিলাম তখন একটা পদ্মা সেতু, টুপিটাকে কিছু দিলাম একটা পদ্মা সেতু বানায়, বা দিলাম একটা ইউনিভার্সিটি বানায়, বা দিলাম একটা হসপিটাল বানায়, এইটুকু। তাছাড়া আমি যেটা বললাম সেটাই করবেন। তাছাড়া ক্ষমতা আসার সাথে সাথে প্রথমে কি করবেন বলবেন, গুলশান 2 এর যে সার্কেলটা আছে ওগুলো সব ভেঙে ফেলবো, ভেঙে ওখানে আমার প্যালেস হবে বিশাল 4-5 একর জায়গা নিয়ে, শুধু আমার প্যালেসই থাকবে, পাশে সুইমিং পুল থাকবে, জাকুজি থাকবে, হেলিপ্যাড থাকবে, একটা প্রাইভেট এয়ারপোর্ট বানায় ফেলবো ওখানে। আমি কি ভুল বলছি? তাছাড়া আপনি করবেন না? জি ম্যাম, কিন্তু এগুলো বাহির থেকে দেখা যাবে না ম্যাম। আচ্ছা ঠিক আছে, উনি সেই প্রোটেকশনও নেবেন, নিয়ে উনি এগুলো বানাবে। বানানোর পর উনি মাঝে মধ্যে উনার পার্সোনাল প্লেন নিয়ে এদিক ওদিক সুন্দর ঘুরে আসবে। তারপরে হচ্ছে গিয়ে আর কি বলবো, তারপর যদি ধরেন উনাকে যদি ক্ষমতা থেকে অপসারণ করা হয় তাতে সে পালাই যেতে পারে, ধরেন সেকেন্ড হোম বানায় রাখবে, সেকেন্ড হোম, থার্ড হোম, ফিফথ হোম, যতগুলো আছে সেগুলো বানায় রাখবে বিদেশ বিদেশে, এগুলোই করবে। এটা খুব স্বাভাবিক, আমি অস্বাভাবিক কথা বলছি না। মানুষ ক্ষমতা পেলে আসলে মানুষ
কি করবে বুঝে না। আমরা আসলে আল্লাহ তো আমাদের মধ্যে একটা লিমিটেশন দিয়েছে, আমাদের লিমিটেশনটা আসলে ওখানে। আমাদের মধ্যে গ্রিড যেটা, এটা ওভারকাম করা আমাদের পক্ষে পসিবল না, তাহলে তো আমরা আসলে মানে ওইটা কি করে সেই লেভেলের পার্সন হয়ে যেতাম। আমাদের মধ্যে আসলে সম্ভব না এই গ্রিডটাকে ওভারকাম করা। এই জন্য যখন একজন ডিক্টেটর ক্ষমতা আসে, এই গ্রিড কেন, সৌদির বাদশা, আমি সৌদির ওদের কথা বললাম, ওরা তো মোনার্ক, ওরা তো বাই বোর্ন তারা এই ধরনের লাক্সারি পেশা, ওদের তো এগুলাতে এত বেশি ডুবে থাকার কথা না, তারপর ওরা কেন এটা থেকে বের হয়ে আসতে পারে না, ওই যে গ্রিডটা আছে। সো আমরা যদি জন স্টুয়ার্ট মিলের কথা দেখি, জন স্টুয়ার্ট মিল উনি অ্যাবসলিউট মনার্কির অনেক পজিটিভ কথা বলে, পজিটিভ সাইড আমাদের দেখিয়েছে। সো অ্যাবসলিউট মনার্কি বা ডিক্টেটরশিপের আমরা এখন কিছু পজিটিভ সাইড নিয়ে কথা, আমরা অনেক নেগেটিভ কথাবার্তা বলছি, একটু পজিটিভ কথাও আসি। অ্যাবসলিউট মনার্কি প্রথম যদি আমরা দেখি বা ডিক্টেটরশিপের, সেটা হচ্ছে স্ট্রেংথ থাকে, হ্যাঁ, বা পাওয়ার। স্ট্রেংথটা বলতে বোঝাচ্ছি যে ডেমোক্রেসিতে যেটা দেখা যায় যে আমার এগেনস্টে কথা বলার মানুষ থাকে, কিন্তু ডিক্টেটরশিপে কিন্তু এটা নাই, বা মনার্কিতে কিন্তু এটা নাই। সো ক্ষমতার মধ্যে যে একটা শক্ত যে একটা বাঁধন, যেটাকে আমি বলছি, সেই স্ট্রেংথটা কিন্তু আমি একটা এই গভর্নমেন্ট সিস্টেমে পাবো, এবং এক ক্ষমতার যে স্ট্রেংথ থাকাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, যে আমার ক্ষমতাটা কতটা স্ট্রং, এই জিনিসটা। আচ্ছা, দেন আসে হচ্ছে এনার্জি অফ অ্যাকশন। অবভিয়াসলি যে বললো, তাসাওয়ার বললো না যে আমি মাঝে মধ্যে আইওয়াশের জন্য হচ্ছে মানে ব্রিজ ট্রিজ বানাবো, এটা সেটা বানাবো যাতে আমার রাগ না হয়। সো ওইটাই যে মানে এখানেই বুঝাচ্ছে যে একটার পর একটা কিছু করার, মানে একটা কিন্তু করার মতো একটা পজিটিভ এনার্জি দ্যাট ইউ আর গোয়িং টু ফাইন্ড আউট ইন ডিক্টেটরশিপ। আচ্ছা, প্রম্পটনেস অফ অ্যাকশন একই কথা বলছে, যেহেতু একজনই মানে তার কথাই, তাসাওয়ারের কথাই ধরেন হচ্ছে গিয়ে আপনার পাওয়ার, মানে ওখানে রুল। সো সেটা যেটা হবে যে তাসাওয়ার যেটা বলবে, আমি 1 মাসের মধ্যে পদ্মা সেতু দেখতে যেতাম, মানে 1 মাসের মধ্যে পদ্মা সেতু তৈরি হয়ে যাবে, এরকম হচ্ছে বিষয়টা দাঁড়াবে। বিকজ ওর কথার এগেনস্টে গেলে তো তার তো গর্দান থাকবে না, বিষয়টা অনেকটা এরকম। সো এই কারণে হচ্ছে কি এটা হয় না। দেন আসি হচ্ছে ইউনিটি অফ কাউন্সিল। ইউনিটি অফ কাউন্সিল বলতে বোঝায় তাসাওয়ার যখন ক্ষমতায় আসবে, ধরলাম উনি ডিক্টেটর হলো, উনি একা তো আর ক্ষমতা পুরোটা তো কন্ট্রোল করতে পারে না, তাহলে উনি কি করবে, ওনার যে ভাই বেড়াদার বা প্রিয় মানুষজন যারা আছেন, তাদেরকে কি আশেপাশে ধরেন একজনকে বানালো ফাইন্যান্স মিনিস্টার, একজনকে স্টেট মিনিস্টার, এভাবে একটা কাউন্সিল বানাবে না উনি, নাকি একাই সব করবে? একা করতে পারবেন সব কাজ? একা কিন্তু করতে পারা পসিবল না, কিছু পাওয়ার আপনাকে ডিস্ট্রিবিউট করতে হবে। সো ট্রাস্টওয়ার্দি কিছু মানুষকে আপনি বিভিন্ন সেক্টর দেখানোর জন্য বসাবেন, সেটাকে আমরা কাউন্সিল বলতে পারি। তো যাদেরকে বসাচ্ছেন তারা কিন্তু সবাই জানে আমাকে ক্ষমতাটা দিচ্ছে হচ্ছে গিয়ে ওই পার্সন। সো আপনার এগেনস্টে কি তারা যাবে? যাবে না কিন্তু। সো নরমালি দেখা যায় যে এই ডিক্টেটরশিপে যে কাউন্সিলটা থাকে তাদের মধ্যে একটা ইউনিটি থাকে, গভর্নমেন্টের এগেনস্টে যাওয়ার কোনো সুযোগ তাদের থাকে না, তারা একই ডাইরেকশনে একই রকম ভাবে কাজ করে। যেটা কিনা আমাদের দেশে যদি পিওর ডেমোক্রেসি থাকতো, যে যথার্থ গণতন্ত্র যেটাকে আমরা বলছি, যেটা আসলে অ্যারিস্টটলের স্বপ্ন ছিল, সো যদি পিওর ডেমোক্রেসিটা থাকতো, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে এই ইউনিটি অফ কাউন্সিলের এই ঘটনাটার কারণেই দেখা যায় যে পিওর ডেমোক্রেসিটা খুব ভালোভাবে ওয়ার্ক করে, কারণ জানে যে এখানে আমার কাউন্সিল মেম্বার যারা আছে সবাই আমার কথা অনুযায়ী চলবে, এরকম কিন্তু না। এখানে কিছু থাকে যারা হচ্ছে গিয়ে যে আমার কোনো কারণে এমন হতে পারে যে তারা আমি কিছু বললে তারা আমার এগেনস্টে চলে যেতে পারে, এই ধরনের একটা সিচুয়েশন কিন্তু ওখানে অ্যারাইজ হয়। আচ্ছা, কনসিস্টেন্সি বলতে বোঝাচ্ছে যে ক্ষমতা পালাবদল হওয়ার কোনো সুযোগ নাই। সো কোনো ডেভেলপমেন্ট প্রজেক্ট নিলে সেই নিজেই ক্ষমতায় থাকবে, সে নিজেই হচ্ছে গিয়ে, আমি এখান থেকে কেন পয়েন্টস গুলো দেখে দেখে বলে যাচ্ছে, এই জন্যই এটা বলছে কনসিস্টেন্সি অফ পাওয়ার, এখান থেকে আসছি। সো কনসিস্টেন্সি অফ পাওয়ার বা পলিসি এখানে এটাই বোঝাচ্ছে যে যেহেতু ওই যে তাসাওয়ারই ক্ষমতা, সে তাসাওয়ার চিন্তা করলে আচ্ছা ঠিক আছে এখন আমি শুধু এডুকেশন সেক্টরে আমি হচ্ছে ডেভেলপমেন্টে যাব। সো উনি এডুকেশন সেক্টর, মানে একই ধরনের ঘটনাটা রিপিটেশন হয়, এবং সাধারণত ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু কনসিস্টেন্সির দরকার হয়। যেমন বাংলাদেশে এখন তো ক্ষমতার পরিবর্তন হচ্ছে না, আগে যেটা হতো যে সাপোজ একটা পার্টি ক্ষমতা আছে, ওরা যে ডেভেলপমেন্ট প্রজেক্ট নিত, পরবর্তী 5 বছর পর যিনি ক্ষমতা আসতো তারা ওই ডেভেলপমেন্ট প্রজেক্ট বাতিল করে দিত, তো তারা নিজেরা আর একটা ডেভেলপমেন্ট প্রজেক্ট হতো। তো এই ক্ষেত্রে দেখা যেত ওয়েস্ট হতো, ওয়েস্ট অফ টাইম এন্ড মানি বোথ।
কিন্তু যখন একই দল বা একই পার্সন অনেকদিন ধরে ক্ষমতায় থাকে তখন তারা যে ডেভেলপমেন্ট প্রজেক্ট গুলো নেয় সেটা কমপ্লিট হয়, প্লাস সেটা একটা কনসিস্টেন্সি থাকে, সেই রিলেটেড আরো যে প্রজেক্ট গুলো আছে সেগুলো কমপ্লিট হয়। সো এটা একটা দেশের ডেভেলপমেন্টের জন্য কিন্তু ইম্পর্টেন্ট, হুইচ হ্যাপেন্স ইন ডিক্টেটরশিপ অর মনার্কি। আচ্ছা, দেন আসছে হচ্ছে কন্টিনিউটি। কন্টিনিউটি ওই যে বললাম যে ক্ষমতারও একটা কন্টিনিউশন থাকে, ক্ষমতা কন্টিনিউশন যেহেতু থাকে, ডেভেলপমেন্ট যদি করে ডেভেলপমেন্টের কন্টিনিউশন থাকবে, তার মানে হচ্ছে হ্যাজার্ড যদি ক্রিয়েট করে সেটারও একটা কন্টিনিউশন থাকবে, এই বিষয়গুলো থাকে। সো মেইন কথা হচ্ছে আমি ডিক্টেটরশিপের কথাই বলি আর মোনার্কির কথাই বলি, দেশের উন্নয়নটা হবে কিনা বা গভর্নমেন্টটা ভালোভাবে রান হবে কিনা এটা টোটালি ডিপেন্ডস অন দ্যাট সুপ্রিম পাওয়ার হোল্ডার পারসন। আচ্ছা, এখন আমি আপনাদের কাছ থেকে কোশ্চেন নিব যে মোনার্কি থেকে বা ডিক্টেটরশিপ থেকে কোনো কোশ্চেন আছে কিনা। ফ্যামিলি ছাড়া, রয়্যাল ফ্যামিলি ছাড়া কখনো মোনার্কি আসতে পারে? হ্যাঁ, অবভিয়াসলি রয়্যাল ফ্যামিলি ছাড়া মোনার্কি আসতে পারে। সেক্ষেত্রে যেটা হয় যে সাধারণত মানে এই মডার্ন টাইমে যেটা হয় যে মিলিটারি পাওয়ারটা যদি সাপোর্ট পায় সেক্ষেত্রে হচ্ছে মোনার্কিটা, সরি মোনার্কির কথা বলেছেন, আচ্ছা, মিলিটারি পাওয়ার যদি থাকে সেক্ষেত্রে ডিক্টেটর আসলে ক্ষমতায় আসে। আর মোনার্কিটা হয়ে যায় হচ্ছে গিয়ে সাপোজ আপনি যদি নর্থ কোরিয়ার কথা চিন্তা করেন, ওই কিং জং উনের ফ্যামিলিটাকে কিন্তু এখন একটা রয়্যাল ফ্যামিলি হিসেবেই ট্রিট করা হয়। সো এই ক্ষমতাটা যদি আরো 100 বছর আপনার চলতে থাকে তখন কিন্তু এটাকে আসলে আর ডিক্টেটরশিপ ওরা বলবে না, এটাকে মোনার্কি বলবে, বলবে যে এটা একটা রয়্যাল ফ্যামিলি, তাদের মাধ্যমে ক্ষমতাটা মানে যাচ্ছে। ওরা এখন উত্তরাধিকার সূত্রে পাবে ক্ষমতা। যদি পাই এইভাবে যদি একটা কন্টিনিউশন থাকে তখন আসলে এটা মোনার্কিতে টার্ন ওভার নেবে, তার আগ পর্যন্ত না। আর ম্যাম সামহাও যদি মোনার্কি স্টপ হয়ে যায় তখন? আচ্ছা, মোনার্কিটাও হ্যাঁ অবভিয়াসলি মোনার্কি স্টপ হতে পারে, তখন সাধারণত এইটা ডিপেন্ড করে যে মোনার্কের লাস্ট স্টেপটা কি ছিল সেটার উপরে নেক্সট আসলে ডিপেন্ড করে। যেমন আমি যদি আই ক্যান টক অ্যাবাউট ভুটান, ভুটানে কিন্তু অ্যাবসলিউট মোনার্কি ছিল টিল 2006 এ ওদের যে কিং জিগমে শিগমে ওয়াংচুক, নামও মনে আছে, উনি বললেন যে ভুটানে আর এই অ্যাবসলিউট মোনার্কি বলে কিছু থাকবে না, এখানে পিওর ডেমোক্রেসি যেটা সেটা আসবে। এবং পিওর ডেমোক্রেসিতে ওরা এখানে একটা একটা রেশিও করলো যে গভর্নমেন্ট কতটুকু ক্ষমতা পাবে, একটা রয়্যাল ফ্যামিলি কতটুকু ক্ষমতা, সেখানে গভর্নমেন্টেরও অ্যাবসলিউট কিছু পাওয়ার দেওয়া হয়েছে, রয়্যাল ফ্যামিলিরও কিছু অ্যাবসলিউট পাওয়ার দেওয়া হয়েছে। তো দেখেন এখন কিন্তু ভুটানে ইলেক্টেড গভর্নমেন্ট আছে, গভর্নমেন্টই ম্যাক্সিমাম থিং কন্ট্রোল করে, আবার সেখানে কিন্তু একটা রয়্যাল ফ্যামিলি আছে, অর্থাৎ মোনার্কি, অ্যাবসলিউট মোনার্কিটাও কিন্তু তার পাশাপাশি প্যারালালি চলছে। তো এটা আসলে টোটালি ডিপেন্ড করে হোয়াট দ্যাট কিং অর কুইন ওয়ান্টস, সেখান থেকে এই জিনিসটা আসবে। এখন অনেক ক্ষেত্রে কিং কুইং এর উইশ থেকেও এটা হতে পারে, আবার আমার যে আমি যেটাকে বলছি যে এক্সটার্নাল কোনো ফোর্স থেকেও এইটার কারণে এটা হতে পারে, ইন্টারনাল কোনো ফোর্সের কারণে এটা হতে পারে। যেমন দেশের জনগণ যদি সবাই মিলে প্রোটেস্ট করে, যেমন থাইল্যান্ডে যেটা হচ্ছে, থাইল্যান্ডে কিন্তু এই ধরনের একটা চাচ্ছে যে মোনার্কিটাকে আবার কামব্যাক করতে চাচ্ছে, থাইল্যান্ডের সিটিজেনরা কিন্তু সেটা চাচ্ছে, সো তারা প্রোটেস্ট করছে, সো এটা এখানে ইন্টারনাল পাওয়ার কাজ করছে। আবার আমি যদি ব্রিটেনের কথা বলি, ব্রিটেনের যেখানে যেভাবে অ্যাবসলিউট মোনার্কিটা ভেঙে গেল, তো সেখানে কিন্তু আবার এক্সটার্নাল ফোর্স কাজ করেছিল, বাইরে থেকে একটা এমন একটা কিছু তাদের উপর প্রেসারাইজ করা হয়েছিল যে এই মোনার্কিটা ভেঙে যাচ্ছিল, ভেঙে গিয়েছে সরি। সো এই যে এই বিষয়টা এটা আসলে ডিপেন্ড করে যে কিভাবে ভাঙবে। আচ্ছা, আর কোনো কোশ্চেন? আচ্ছা, আমাকে যদি প্রশ্ন করেন ম্যাডাম আপনি কি সাপোর্ট করেন কিনা ডিক্টেটরশিপ, আমি মনে করি শর্ট রানের জন্য, কিছু স্বল্প সময়ের জন্য ডিক্টেটরশিপ অনেক সময় খুব ভালো কাজ করে, কিছু সময়ের জন্য একটা হ্যাজার্ড, অর্থাৎ একটা আমরা আসলে যে বললাম না আমরা তো গাধা, সো আমরা আসলে খুব বেশি ইনফ্লুয়েন্সড হই, আশেপাশের এনভায়রনমেন্ট থেকে অনেক বেশি ইনফ্লুয়েন্সড হই। এবং আমরা একটা ভিডিও দেখেছিলাম হোয়াই সক্রেটিস হেট ডেমোক্রেসি, সেখানে আমরা দেখেছিলাম যে আমরা সাধারণত সিলেকশন যখন করতে যাই আমরা এক্সটার্নাল ফোর্স বলে ইন্টারনাল ফোর্স এটা থেকে এত বেশি মানে ইনফ্লুয়েন্সড হই যে আমরা নিজেদের সে বলে আমাদের মধ্যে কিছু থাকে না। তো সেই ক্ষেত্রে আমরা দেখা যায় যে হচ্ছে গিয়ে মানে আমরা একই ধরনের ভুল শুধু আমি না আমরা সবাই করতে থাকি। তো এই কারণে দেখা যায় যে রং পিপল ক্ষমতায় চলে আসে, এবং তারা যখন ক্ষমতায় চলে আসে সেখানে আসলে আমরা যেই আশা নিয়ে তাদেরকে ইলেক্টেড করছি সেই আশাটা আসলে ফুলফিল হয় না। তো এই কারণে আমাকে কিন্তু টু বি অনেস্ট যে
জিজ্ঞাসা করেন, আমি মনে করি মাঝে মধ্যে শর্ট রানের জন্য, অল্প কিছু সময়ের জন্য ডিক্টেটরশিপ ইজ বেটার ফর এ কান্ট্রি, বাট ইটস ইফ ইট হ্যাপেন্স ফর লং টাইম, দেন আসলে সে ওই যে যেটাকে বলা যায় বাংলাদেশে যেটা বলেছে স্বৈর শাসক, টাইরানি যেটা, হ্যাঁ সেটা অ্যারাইজ, সেটা আবার কাম্য না। কিন্তু পরে শর্ট টাইম ডিক্টেটরশিপ ইজ ওকে ফর আস। বা আমি শুধু বাংলাদেশ না, এশিয়ার মতো কান্ট্রি গুলোর, এশিয়ার ম্যাক্সিমাম কান্ট্রির ক্ষেত্রে আমি বলবো যে ডিক্টেটরশিপ ইজ ওকে for some times. আমার একটা কোশ্চেন, হ্যাঁ জামিল। ম্যাম এই যে মনার্কিতে যে ফ্যামিলি বা হচ্ছে যে রাজ পরিবার, এটা কি চেঞ্জ করা সম্ভব? মানে একটা রাজ পরিবার চেঞ্জ করে আর একটা ডিক্টেটরশিপ এসে তারা রাজ পরিবার হইলো, এই টাইপ করা সম্ভব? হ্যাঁ এটা তো হতোই। আমরা যদি হিস্ট্রিতে দেখি, আমি অত দূরেই না যাই, মুঘলরা ক্ষমতায় আসছে কিভাবে? মুঘলরা কিন্তু টার্কিশ, তাই না? তো মুঘলরা ক্ষমতায় আসলো হচ্ছে কি 1206 সালে হচ্ছে কি ইকতার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, উনি হচ্ছেন গিয়ে আপনার ভারতবর্ষ, হ্যাঁ মুসলিম নবাব, উনি হচ্ছেন গিয়ে আপনার ভারতবর্ষ অ্যাটাক করে। এরপরে কারা আসলে ক্ষমতায় ছিল আমি ভুলে গিয়েছি, বাট তারপরে মানে বিক্ষিপ্ত ভাবে ক্ষমতায় ছিল এইভাবে একজন শেরশাহরা এসেছিলেন, মানে শাহ বংশ এসেছিলেন। তো মানে ওইটাই, মানে আমি এক্স্যাক্টলি জানি না, মানে ওই সময় পুরো ফুল আমি যদি ভারতবর্ষের কথা বলি, একজনের হাতে ক্ষমতা ছিল, ছোট ছোট প্রভিন্স বিভিন্ন পার্সনের হাতে ক্ষমতায় ছিল। দেন যখন আসলে বাবর উনি মানে পানিপথের যুদ্ধের মাধ্যমে আসলে মারাঠাদের সরিয়ে, এটাকে বলা হয় যে তাদেরকে সরিয়ে ফার্স্ট হচ্ছে গিয়ে ইন্ডিয়াতে প্রবেশ করে, উনি কিন্তু টার্কিশ। সো উনি কিন্তু আস্তে আস্তে পুরো যে পুরো আপনার ভারতবর্ষটাকে উনি এবং উনার পরবর্তী উনার বংশধররা কিন্তু এটা দখল করে নেন। এখন যদি আপনি ভালোভাবে হিস্ট্রিটা অ্যানালাইসিস করেন, বাবর কিন্তু কোনো রয়্যাল ফ্যামিলির বিলং করতো না, বাট তার থেকে একটা রয়্যাল ফ্যামিলি স্টার্ট হয়েছে, এবং তারা ক্ষমতায় এসে আমি বলতে পারি যে পাঠান বলেন বা রাজপুত বলেন বা মারাঠা বলেন, দোজ আর সাম রয়্যাল ফ্যামিলিজ, তাদেরকে কিন্তু সরিয়ে সে ক্ষমতা, সাপোজ রাজপুতদের সরিয়ে সে রাজস্থান দখল করেছে, বা মারাঠাদের সরিয়ে তিনি হচ্ছেন অন্ধ্রপ্রদেশ দখল করেছে, বা সরি বা পাঠানদের সরিয়ে সে পাঞ্জাব দখল করেছে। সো এই জিনিসগুলো কিন্তু, যে এই জায়গাগুলো কিন্তু আস্তে আস্তে সে রয়্যাল ফ্যামিলি গুলোকে সরিয়ে সরিয়ে তাদেরকে দখল। সো হ্যাঁ, ইটস পসিবল একটা মানে একটা রয়্যাল ফ্যামিলিকে সরিয়ে আর একটা রয়্যাল ফ্যামিলি সেখানে ক্ষমতায় আসা পসিবল, এটা হয়। আচ্ছা, লাস্ট একটা কোশ্চেনের অ্যান্সার আমি দিয়ে দিই, সেটা হচ্ছে যে অ্যাবসলিউট মনার্কি আসলেও এখন এক্সিস্ট করে কিনা, বা অ্যাবসলিউট ডেমোক্রেসি, সরি অ্যাবসলিউট ডিক্টেটরশিপ, মানে যেটাকে ডিক্টেটরশিপই বলে নরমালি, এটা এক্সিস্ট করে কিনা? ইয়েস, এখন পর্যন্ত এক্সিস্ট করছে। অ্যাবসলিউট মনার্কির কথা যদি বলেন, এটা এক্সিস্ট করছে মিডল ইস্টের ম্যাক্সিমাম কান্ট্রিতেই এখন পর্যন্ত ফুল যেটাকে আমরা মনার্কি বলছি, রাজতন্ত্র, সেটা চলছে। সেখানে কোনো ইলেকশন হয় না, সেখানে একটা রয়্যাল ফ্যামিলি আছে, তাদের থেকেই সম্পূর্ণ ক্ষমতাটাকে কন্ট্রোল করা হয়, এবং সেক্ষেত্রে রয়্যাল ফ্যামিলিতে যে হেড তিনি ক্ষমতার প্রধান হয়, অর্থাৎ কিং বা কুইন হয়। আফটার তার ডেথের পরে হচ্ছে কি তার যে ক্রাউন প্রিন্স থাকে সে সাধারণত ক্ষমতায় আসে। এন্ড যদি ডিক্টেটরশিপের কথা বলেন, সেক্ষেত্রে নর্থ কোরিয়ার কথা আমরা অনেকে হয়তো জানি, ইভেন চায়নাতেও কিন্তু আমরা যদিও বলি কমিউনিস্ট পার্টি একটা ক্ষমতায় আছে, চায়নাতেও কিন্তু কাইন্ড অফ ডিক্টেটরশিপ চলছে। মানে এটাকে কিছুটা ডেভিয়েশন আছে ওদের, কিন্তু ওখানেও কিন্তু কাইন্ড অফ সেম, ওখানে একটা পলিটিক্যাল পার্টি ক্ষমতায় আছে। ওখানে এরকম না যে নর্থ কোরিয়ার মতো একটা ফ্যামিলি থেকে একটা ডিক্টেটরশিপের মতো একটা সিচুয়েশন অ্যারাইজ হয়েছে বা মিলিটারি পাওয়ার নিয়ে। চায়নাতে সিস্টেমটা টোটালি ডিফারেন্ট, সেখানে কিন্তু একটা কমিউনিস্ট পার্টি, মানে একটা পলিটিক্যাল পার্টির মাধ্যমে, এই জন্যই চায়নার এক্সাম্পলটা দিলাম, যে একজন পার্সন না, ইভেন একটা গ্রুপ অফ পিপল মিলেও কিন্তু একটা ডিক্টেটরশিপ অ্যারাইজ হতে পারে। সো এই যে কমিউনিস্ট পার্টি, তাদের মাধ্যমে কিন্তু ফুল চায়নাটাকে কন্ট্রোল করা হচ্ছে, এবং সেখানে কিন্তু আপনার এই আমাকে যদি বলেন এখানে ডিক্টেটরশিপটা আছে। ইভেন আচ্ছা, আর না বলতে যে অনেক কান্ট্রিতে দেখা যায় যে জনগণের কোনো ভোট
অধিকার নাই, সেখান থেকে কিন্তু অনেক সময় ডিক্টেটরশিপ অ্যারাইজ হচ্ছে। পাকিস্তানে যেমন এটা অনেক দিন ধরে ছিল, সেখানে জনগণ কোনো ভোট তাদের ভোট দেওয়ার কোনো অধিকার ছিল না, তো সেখান থেকে কিন্তু তারা দেখা যাচ্ছিল যে ফর লং টার্ম একজন পার্সন না, একটা একটা মানে আমি সেখানে মিলিটারি পাওয়ার অবশ্য ছিল, একজন যিনি আর্মি চিফ হতেন তিনি ক্ষমতায় চলে আসতেন, তারপরে যিনি আর্মি চিফ হলেন তিনি ক্ষমতা আসেন, এইভাবে কিন্তু ক্ষমতাটার পালাবদল হচ্ছিল ইন পাকিস্তান। আচ্ছা, সো আমরা এরপরে আজকে চলে যাব হচ্ছে গিয়ে ডেমোক্রেসিতে। আমি আজকে ফার্স্ট করার চেষ্টা করছি, যেহেতু আমাদের ডেমোক্রেসির উপরে লাস্ট ক্লাসটা নেওয়ার কথা ছিল। আচ্ছা, তানিয়া ভুইয়া লাকি হ্যান্ড রেজ করেছেন। ম্যাম একটা কথা ছিল ম্যাম, কথা না হচ্ছে কথা না, কোশ্চেন আছে টপিক নিয়ে। ম্যাম আমার মিড টার্ম অ্যাসাইনমেন্ট না 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 না, আমি এখন অন্য কোনো, আমি জাস্ট হচ্ছে আজকে ক্লাস নিয়ে কথা বলবো, মানে আজকে ক্লাসে অন্য কোনো আদার্স কোনো প্রবলেম থাকলে প্লিজ এখন না। ওকে ম্যাম, ঠিক আছে। সো আমরা এরপরে যেটা চলে যাব, তাহলে আমি তো স্লাইডটা শেয়ার করে দিয়েছি। আজকে যদি ক্লাস নেই এক্সট্রা, তাহলে তো হচ্ছে আমি সেই ক্লাসে এটা নিয়ে স্টাডি করব। আদারওয়াইজ আমি যেদিনে এক্সট্রা ক্লাস নেই বা আমার নেক্সট ক্লাসে এই টপিকটার উপরে আমরা আসবো, সেটা হচ্ছে গিয়ে ডেমোক্রেসি। আমরা একটু আইডিয়া নিই যে আমরা কি কি পড়বো, এবং আমি স্লাইডটা শেয়ার করে দেবো আপনাদের সাথে, যেহেতু ডেমোক্রেসি ইজ ইম্পর্টেন্ট। এটা আমাদের ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট টপিক ফ্রম দ্য ফাইনাল টার্ম। সো আমরা ডেমোক্রেসি, এটা আমি স্লাইডটা দেখাচ্ছি আপনাদের সাথে। চ্যাপ্টার 13টা আমার শেয়ার করা আছে, ওখানে মনার্কিটা হচ্ছে প্রথমে ডিসকাস করা আছে, পিডিএফ ফাইলটা শেয়ার করেছি বইয়ের, দেন হচ্ছে গিয়ে ডেমোক্রেসির উপরে স্টাডি আছে। সো ডেমোক্রেসি ইজ দ্য মোস্ট পপুলার ফর্ম অফ গভর্নমেন্ট ইন মডার্ন টাইম। ডেমোক্রেসিকে যদি আমরা পার্ট করি, এটা দুটো পার্ট আসে, মানে ওয়ার্ডটাকে যদি আমরা পার্ট করি, so it has two parts. One is demos, another one is kratos. Demos means mass people, kratos means power. So when the mass people have the power, that situation is called democracy. And demos and kratos both are Greek word, যেটাকে যে বলা হয় জনগণের ক্ষমতা। এই জনগণের ক্ষমতা এই কথাটা থেকে ডেমোক্রেসি ইংলিশ ওয়ার্ডটা এসেছে। In another sense, democracy is called rules of majority. দেন হচ্ছে কি আমরা আসলে কি কি পড়বো, আমরা ডেমোক্রেসির কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, উই উইল গো থ্রু দ্যাট, হোয়াটস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ডেমোক্রেসি. Then we will find out some positive and negative side of democracy and why democracy works actually, কেনো ডেমোক্রেসিটা কাজ করে, এবং why it's the most popular form of government. We're going to get idea about that. So এটা নিয়ে আমরা পড়বো। আমি চেষ্টা করবো, অবভিয়াসলি আমার 100% চেষ্টা থাকবে যে আজকে ক্লাসটা নেওয়ার, যদি না আমার কোনো অফিসিয়াল মিটিং থাকে, আদারওয়াইজ আমি আজকে ক্লাসটা নিব। সো এখন হচ্ছে গিয়ে কাইন্ডলি অ্যাটেন্ডেন্সের রেসপন্স করেন। আমি তো দেখতে পাচ্ছি আমার ম্যাক্সিমাম স্টুডেন্টই ক্লাসে আছে, তাহলে আমি হচ্ছে সিরিয়াল ওয়াইজ চাই। আচ্ছা, মাহমুদা খাতুন। ইয়েস ম্যাম। নৌশিন তাবাসসুম অর্থী। ইয়েস ম্যাম। পূজা দত্ত। ইয়েস ম্যাম। রাকিবুল হাসান। শাহজাহান টিপু। শাহজাহান টিপু। এ আল মুক্তাদির। মিস। ইয়েস মিস। আসিফ আহমেদ। তৌহিদ আহমেদ ওশি। তাসাওয়ার আহমেদ। আচ্ছা তাসাওয়ার, আপনি কি মিড টার্ম অ্যাসাইনমেন্ট সাবমিট করেননি? ম্যাম আমি তো দেখতে হবে একটু। আমি মিড টার্ম অ্যাসাইনমেন্ট আপনার মিসিং পেয়েছে। আজকে আমি 6 জনের মিড টার্ম অ্যাসাইনমেন্ট পাইনি, যখন ব্যাক করেছি 6 জনের ফাইল মিসিং ছিল, সো সেটা শো করছে। জাস্ট আমি আপনাকে জানিয়ে রাখলাম। ওকে, সাইফুল ইসলাম সাগর। তায়েবা তাসনিম। তায়েবা তাসনিম নাই। সাইফুল ইসলাম সাগর। ওকে, মোহাম্মদ জামিউল ইসলাম। প্রেজেন্ট ম্যাম। আব্দুল্লাহ আল মামুন। প্রেজেন্ট ম্যাম। মাহবুবা তাবাসসুম। প্রেজেন্ট ম্যাম। ওকে, সায়েম আহমেদ হিমেল। ইয়েস ম্যাম। শাহরিয়ার আহমেদ ইমন। শেখ শাহরিয়ার আলম। শেখ শাহরিয়ার আলম। সাইফ হাসান ধ্রুব। জুবায়েদ হোসেন জিহাদ। জুবায়েদ হোসেন জিহাদ নাই। আচ্ছা, আফিয়া ফারজানা। তানিয়া ভুইয়া লাকি। প্রেজেন্ট ম্যাম। আফিয়া ফারজানা। মৌমিতা ইসলাম।
আচ্ছা ঠিক আছে। মৌমিতা ইসলাম। প্রেজেন্ট মিস। ওকে। জাহিদ হোসেন। জাহিদ হোসেন। ওকে। আমি হচ্ছে গিয়ে আচ্ছা নেনাতে তো নেই আমি আচ্ছা নাবিলা তাবাসসুম আছেন? প্রেজেন্ট ম্যাম। ওকে। পাপন চন্দ্র রয়। আচ্ছা আমি 201 ব্যাচের ম্যাক্সিমাম প্রেজেন্ট থাকেন, তো আমি যারা হচ্ছে নরমালি অ্যাবসেন্ট থাকেন বা আমি যাদের লিস্টে নাম দেখছি আমি শুধু তাদের নামটা বলছি, বাকিদের অ্যাটেন্ডেন্স আমি দিয়ে দিচ্ছি। রমি আক্তার আছেন? রমি আক্তার। ওকে। হাসিবুল ইসলাম নিলয়। নিলয়ের একটু ইলেকট্রিসিটি প্রবলেমের কারণে আচ্ছা। জয়েন করতে তানভীর পারি। হোসেন। ইয়েস ম্যাম। সঞ্জিদা খানম। ইয়েস ম্যাম। আচ্ছা 201 ব্যাচ যদি আমি রোল কল না করি বুঝবেন অ্যাটেন্ডেন্স পেয়ে গেছেন, আমি ইয়া থেকে দিয়েছি। সোহান আলী যেমন দেখতে পাচ্ছি আমি দিয়ে দিলাম, এরকম নাম ইয়েস ডাকছি ম্যাম। না। ইয়েস মিমেরটাও ম্যাম দেখতে আছে। পাচ্ছি দিয়ে দিলাম। তারেক রহমান আছেন? তারেক জি ম্যাম। রহমান। ইয়েস ম্যাম। ইয়েস ওকে। ম্যাম। শারিয়া কাউসার। ইয়েস ম্যাম। ওকে। খুদেজা আক্তার নাই। ইয়েস ম্যাম। খুদেজা আক্তার আছেন। ওকে থ্যাংক ইউ। ইয়েস মাহাজাবিন ম্যাম। রহমান। মাহাজাবিন রহমান। ইয়েস ম্যাম। ওকে। আল রহমান চয়ন, সরি আল রোমান চয়ন। সাবিরা খানম। ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। সুলতানা আক্তার। ইয়েস ম্যাম। মিরাজুল ইসলাম রাফি। আচ্ছা ওনার একটু প্রবলেম। আচ্ছা জান্নাতুল মাওয়া। আচ্ছা ইয়েস সুলাইমান। ম্যাম। সুলাইমান শাওন। শাওন আছেন? ম্যাম সুলাইমান। সুলাইমান তো দিয়েছি। শাওন আছেন? কাশফিয়া। ইয়েস ম্যাম। ম্যাম জান্নাতুল মাও দিয়েছেন? জি। মোহাম্মদ শাকিল দিয়েছি। নুসরাত জাহান আছেন। আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক। ইয়েস ম্যাম। ওকে। হাসান আল মামুন। হাসান আল মামুন। শিকদার নুরি তাজালি। ফুয়াদ আল আমার। ইয়েস ম্যাম। ওকে। মোহাম্মদ হাসানুজ্জামান। জয়ন্তী বাসার জয়া। ইয়েস ম্যাম। আশিকুর রহমান। ইয়েস ম্যাম। অন্তনুর ইসলাম অন্তর। অন্তর নাই। উরুন মাহমুদ অক্ষর। ইয়েস ম্যাম। ওকে। নাজমুন নাহার নীলা। প্রেজেন্ট ম্যাম। সাজিদ হাসান রাহাত। আইরিন আক্তার রিয়া। ম্যাম ম্যাম প্রেজেন্ট ম্যাম। রাহাতের বাবা অসুস্থ, ওনার করোনা পজিটিভ ধরা পড়েছে, তো ওটা নিয়ে একটু ব্যস্ত। কার? আমি একটু একটু যদি ম্যাম নাম। সাজিদ হাসান রাহাত। সাজিদ হাসান রাহাত সিক, এই তো ফ্যামিলি প্রবলেম। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। ওকে। অমরাবতী নূর চৌধুরী দিয়ে দিয়েছে। সৌমিক ঘোষ। সৌমিক আছেন? সৌমিক। আচ্ছা রাব্বি হোসেন। ইন্দ্রজিৎ দাস। হাদিউল ইসলাম। ইয়েস মিস। ওকে। মাসুদুল ইসলাম। ওকে থ্যাংক ইউ। যাদের রোল কল করিনি তাদের আমি যে লিস্ট দেখতে পাচ্ছি, তো লিস্ট দেখে আমি অনেকে অ্যাটেন্ডেন্স দিয়ে দিয়েছি, আর যাদের হচ্ছে গিয়ে যাদেরটা কনফিউজ ছিলেন তাদের রোলটা কল করেছি। এখন কেউ আছেন যারটা মনে হচ্ছে যে মিসিং হয়ে গেছে? আমি রোল কল করেছিলাম কিন্তু প্রেজেন্ট নেননি। মানে আপনার ইয়াল মুক্তাদির প্রেজেন্ট কিন্তু আমি তো আমার আপনার দেওয়া হয়েছে। নামটা দিয়েছি, আপনার নামটা আমি রোল তো কলই করেছি। জি ম্যাম। যাদের রোল কল করি নাই, মানে সরি রোল কল করেছি বাট মনে হয়েছে যে আমি দিতে পারিনি। আচ্ছা পাপন চন্দ্র রয় দিয়েছে, ফুয়াদ আল আমারও দিয়েছে। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। আমি আরেকবার ক্রস চেক করে দেখলাম, লিস্ট দেওয়া হয়েছে, সবারই অ্যাটেন্ডেন্স আছে যারা আছেন। ওকে সো আজকে যদি আমি এক্সট্রা ক্লাসটা নিয়ে আমি শেষ করে দেবো, কারণ আমার এখন আরেকটা ব্যাক টু ব্যাক ক্লাস আছে, ওটাতে চলে যাব। ফাইনালের মার্কস তো মানে আমি 65 মার্কস আপনাদের সাথে ডিসক্লোজ করব। অ্যাসাইনমেন্টের মার্কস দিয়েছি, অ্যাসাইনমেন্টের মার্কস যেটা পেয়েছেন অলমোস্ট এটা ডাবল হবে হচ্ছে গিয়ে আপনাদের, মানে এটার কাছাকাছি ডাবল বা ডাবলের আশেপাশে থাকবে, এটাই হচ্ছে আপনাদের ফাইনালের মার্কস। আমি আসলে ওই আচ্ছা আপনাদের এখন আমি নেক্সট ক্লাস না আমি একটু ফোল্ডারটা আপনাদেরকে দেখিয়ে রাখবো, আপনাদের হয়তো কনফিউশন থাকতে পারে যে আসলে মিডের মার্কস
মিডের ভাইভার মার্কসটা পেয়েছেন কিনা? সো ওইটাই বললাম যে মিডের ভাইভার মার্কস অলরেডি আপনাদের দেওয়া, ফাইভার মার্কসটা সাধারণত আমি আগে বলি না, তো ওইটাই বললাম যে তারপরে আমি 65 মার্কসের সময় ওটা আপনাদের দিয়ে দিব, আলাদা আপনারা পাবেন। আচ্ছা ম্যাডাম আপনার এক্সট্রা ক্লাস ম্যাডাম কয়টায় হবে? আমি যদি নেই, আপনাদেরই তো বললেন 7:30 তে হলে আপনাদের জন্য বেটার। আগামীকাল নাকি আজকে আজকে ম্যাডাম? আজকে আজকে ওকে ম্যাম। কালকে 7:30 তে আমার ডিপার্টমেন্টাল মিটিং আছে, ওটা পসিবল না। আজকে আবার আজকে সন্ধ্যায় হচ্ছে গিয়ে নেট টেস্টের একটা মিটিং আছে মেবি, তো আমি জানি না ওটা কখন এক্স্যাক্টলি, এই জন্য আমি বললাম যে আমি যদি দেখি যে মিটিং কনফ্লিক্ট হচ্ছে তাহলে নিতে পারবো না, না হলে নিবো ইনশাআল্লাহ। 7টা ম্যাডাম না? আমাদেরকে আরেকটা ক্লাস টেস্ট না হবে না? হ্যাঁ, আরেকটা ক্লাস টেস্ট নেব। ওই যে 3 প্রেজেন্টেশন নেওয়ার কথা, মানে প্রেজেন্টেশনের জন্য তো আমার একটা ক্লাস ওয়েস্ট হয়, ওই ক্লাসটা ওয়েস্ট না করে ওই ক্লাসটাতে হচ্ছে আমি ক্লাস টেস্ট নিব, এটাই আমার প্ল্যান। ঠিক আছে, ওকে নেক্সট ক্লাসে দেখা হবে। ম্যাম আমি অ্যাটেন্ডেন্সটা দিতে পারি? ম্যাডাম আমি আরেকটা বিষয় একটু ম্যাম জানতাম আচ্ছা একটু জিহাদ, ম্যাডাম। ওকে দিয়ে দিচ্ছি। ম্যাডাম আমি আরেকটা বিষয় একটু জানতাম একটু। হ্যালো জি বলেন বলেন বলেন। আচ্ছা ম্যাডাম আপনি হচ্ছে অ্যাসাইনমেন্টের নাম্বার কি আপনি কি গুগল ক্লাসরুমে দিবেন? কোথায় দিব? জি ম্যাডাম। ঠিক আছে, ওকে। সো ভালো থাকেন, নেক্সট ম্যাম ক্লাসে একটা দেখা কথা হবে। ছিল। জি বলেন মামুন। ম্যাম বলতেছি কার কার অ্যাসাইনমেন্ট পান না এটা একটু যদি ইনশিওর করতেন। অ্যাসাইনমেন্ট যাদের পাইনি তারা মার্কস পাবে না, এটাই হচ্ছে সবচেয়ে কমন ওয়ে ফাইন্ড আউট করার। ম্যাম আমি আপনাকে ভাইবার সময় বলেছিলাম আমার একটু অ্যাসাইনমেন্ট যাদের পাবে না, যাদের লেট সাবমিশন হয়েছে, পার্সোনাল মেসেজ যদি পাঠান এবং আমার কাছে যদি রিজনটা, আমি কথাটা অনেকবার বলেছি, আমি এটা নিয়ে আর কথা বলতে চাই না, আমি লেট সাবমিশন একসেপ্ট করি না। যাদের জেনুইন রিজন ছিল, অনেকের আছে ইললজিক্যাল রিজাল্ট ছিল, সেটা আমি কনসিডার করিনি, যাদের জেনুইন রিজন ছিল তাদেরকে কিছু ক্ষেত্রে কনসিডার করেছি। থ্যাংক ইউ ম্যাম। আমি 19 তারিখে সাবমিট করেছিলাম বাট আপনার কাছে যায়নি, বাট আমি আজকে এখন এটা আপনার এন্ড থেকে প্রবলেম, যাদের আমি ফাইল পাইনি আমি তাদেরকে ইভেন মেইল মানে তাদেরকে কমেন্ট করেছি যে আপনার ফাইল মিসিং। আমি সকালে পাঠিয়েছি, ওইটা পেয়েছেন ম্যাম? আমি এখন তো গুগল ক্লাসরুমে না, আমি ক্লাসে, আমাকে দেখতে হবে, কিন্তু ফাইল মিসিং ছিল, আপনার ফাইল ছিল না। পাঠিয়েছিলাম বাট আমি পরে আর দেখিনি যে আসলে ফাইলটা গিয়েছে কিনা, এরকমটা কখনো হয়নি। আচ্ছা ঠিক আছে, আমি চেক করব। হ্যাঁ ওকে ম্যাম, ঠিক আছে, ওকে, তাহলে নেক্সট ক্লাসে দেখা হবে সবার সাথে। আর যদি এই যে যাদের ফাইল টেল নিয়ে ঝামেলা হচ্ছে, বেটার হচ্ছে গুগল ক্লাসরুমে পোস্ট করেন, তাহলে আমার চোখে পড়বে। এটা এখন এই যে কমন প্ল্যাটফর্মে বলে এখন আমার সময় নেই গুগল ক্লাসরুমে যে এটা দেখা। আপনি একটা পোস্ট করে রাখলে আমার কাছে একটা মেইল আসবে, আমি ওটা দেখে পরবর্তীতে দেখার চেষ্টা করব যে আসলে ব্যাপারটা কি হয়েছিল। ঠিক আছে, ভালো থাকেন, এন্ড হচ্ছে আজকে ইনশাআল্লাহ মেকআপ ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ম্যাডাম।